আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক বালতি বরফ ঠান্ডা পানি দিয়ে যে কেউ এভাবে ওয়েলকাম করবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি আকাশ আর আফনান। এমন ধরনের ওয়েলকামে আকাশ আর আফনানের যেন রাগের জাহাজ এসে পৌঁছেছে মাথায়। এত বছর পর আমেরিকা থেকে দুজন দেশে ফিরেছে, ভেবেছিল খুব সুন্দর করে ধুমধাম করে ওয়েলকাম জানাবে তাদের, কিন্তু এখানে এসে এমন ভাবে তারা সাদরে আমন্ত্রিত জানানো হলো যে রাগ মাথায় না চড়ে থাকতে পারলো না। এদিকে মুস্কান তো উপর থেকে সেই হাসি দিচ্ছে, হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খাওয়ার অবস্থা। কিন্তু সুমনার কথা শুনে মুখ থেকে হাসি এমনিতেই উবে গেল। সুমনা বলল, মুস্কান, তুই ভুল মানুষদের ওয়েলকাম জানালি। দেখ, বেআইরা তো সব কেবল এখানে পৌঁছালো, এখনো গেটের বাইরেই আছে তারা। মুস্কান ভয় পেয়ে বলল, লাউ ঠেলা, তাহলে এরা কারা? কি জানি, মনে হয় অন্য মেহমান। যদি বড় কারোর পরিচিত হয় তাহলে আজকে তুই নিশ্চিত গেছিস। মুস্কান দাঁত দিয়ে নখ কামড়ে বলল, এসব খারাপ কথা বলিস না, বি পজিটিভ ইয়ার, কিছুই হবে না, আমি আছি তো। তখনই সুমনার চোখ গেল নিচের দিকে। সে দেখলো নিচে থাকা ছোট দুটো মানে আকাশ আর আফরান চোখ মুছে উপরের দিকে তাকানোর চেষ্টা করছে। সুমনা এ দেখে সাথে সাথে মুস্কানকে বলল, এখনই চল এখান থেকে। ছেলে দুটো উপরে তাকানোর চেষ্টা করছে। মুস্কান কিছু বলতে যাবে তার আগে সুমনা তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে গেল। আকাশ আর আফরান উপরে তাকিয়ে দেখতে পেল একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এ দেখে তারা কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করল। কিছুক্ষণ আগে মুস্কানের বড় বোন মাহিরার বিয়ে কিছুদিনের মধ্যেই। বাড়িতে এনে প্রচুর হই হুল্লোড় হবে নাই বা কেন, কাজিনের অভাব নেই মুস্কানের। আর সব কাজিন একসাথে হলে তো এমনিতেই চিৎকার চেঁচামেচি হয়। মাহিরার কিছু দেবর আর মাহিরার বর শাওনের কিছু ফ্রেন্ড জেদ ধরেছে যে বিয়ের আগে তারা তাদের ভাবিকে একবার দেখবেই, তাই তারা সবাই আজকে এ বাড়িতে আসবে। যেহেতু ছেলে পক্ষ থেকে মানুষজন আসবে তাই বাড়ির বড়রা ব্যস্ত আর ছোটরা ব্যস্ত কিভাবে তাদের আমন্ত্রণ জানাবে। মুস্কানের উপর এই মহান দায়িত্ব অর্পণ করা হলো আর সে অতি সুন্দর একটা আইডিয়াও বের করলো, কিন্তু প্রয়োগ হলো অন্য মানুষের উপর। সে যাই হোক, মুস্কান ভাবলো যে এক বালতি বরফ ঠান্ডা পানির মধ্যে উপটান আর গোলাপের পাপড়ি মিশিয়ে দোতলা বাড়ির ছাদ থেকে সব বেয়াইদের মাথার উপর ঢালবে। যেই ভাবা সেই কাজ, সবকিছু রেডি। কিছু কাজিন ছাদে মুস্কানের সাথে আছে আর কিছু কাজিন গেটের বাইরে, কারণ তারা বলবে যে কখন বেয়াই সাহেবরা সব আসছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর গেটের বাইরে থাকা কাজিনগুলো মুস্কানের ফোন দিয়ে বলল, শিকার আসছে। মুস্কান, আমাদের শিকারি রেডি তো? মুস্কান জবাব দিল, ইয়েস বস, আমি রেডি। এদিকে আকাশ আর আফরান দীর্ঘ 10 বছর পর দেশে ফিরেছে। এর আগেও অবশ্য এসেছে, কিন্তু 3-4 দিনের জন্য। এবার একেবারের জন্য দেশে চলে এসেছে তারা। আকাশ আর আফরানের বন্ধুত্ব ছোটবেলা থেকেই, আমেরিকায় একসাথে থাকতো তারা। মাহিরার বিয়ে উপলক্ষে এয়ারপোর্ট থেকে আফনানের বাবা মায়ের সাথে দেখা করে সোজা মুস্কানদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে সোজা গেটের ভিতরে ঢুকে আকাশ আর আফনান। তাদের দেখে গেটে থাকা ছেলেমেয়েরা আর মুস্কানকে বলে, মুস্কান, এখানে তো মাত্র দুজন মানুষ, দুজন তো হওয়ার কথা না, আরো অনেক মানুষ আসবে তো। মুস্কান চিন্তিত কণ্ঠে বলে, সেটাই তো, দুজন কেন? আচ্ছা যাই হোক, এক বালতি এদের উপর ঢালি, আরেক বালতি রেডি করে এরপরে যারা আসবে তাদের উপর ঢালবো। ওপাশ থেকে বলে, ওকে। বাড়ির মেইন দরজার কাছাকাছি আসতেই আকাশ আর আফরানের মাথায় সেই বালতি পানি ঢেলে দেয় মুস্কান আর সুমনা মিলে। এরপরের কাহিনী তো সবারই জানা। বাড়ির ভেতরে ঢুকলো আকাশ আর আফরান, সাথে নিয়ে ঢুকলো চরম রাগ আর বিরক্তি। এদিকে পিছে পিছে মাহিরার সব দেবররাও ঢুকলো। আকাশ আর আফনানকে এভাবে দেখে একটা ছেলে তো বলেই ফেললো, এমন উদ্ভট সাজে আর উদ্ভট গন্ধ নিয়ে দাঁড়িয়ে আছে কেন এই ছেলেগুলো? আরেকজন জবাব দিল, এরাই জানে। এদের এই কথাগুলো আকাশের কানে গেল। এটা শুনে আকাশ রাগে ফুঁসছে। রান্নাঘর থেকে একটি মহিলা এসে দেখলো যে মাহিরার সব দেবররা চলে এসেছে।
তিনি ওদের বসতে বলে আবার রান্নাঘরের দিকে যাওয়ার আগে আকাশ আর আফরানের দিকে নজর গেল। তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবা? আফরান এদিক ওদিক দেখছিল। হঠাৎ একজনের কণ্ঠ শুনে সে সামনের দিকে তাকিয়ে দেখলো আকাশের মা দাঁড়িয়ে আছে। আকাশের মাকে দেখে আফরান তৎক্ষণাৎ জবাব দিল, আন্টি, এটা আপনার সোনার ছেলে আর আমি আফনান। আকাশের মা নাসরিন বেগম এটা শুনে হাসতে হাসতে বললেন, তা আমার সোনার ছেলে দুটোকে এভাবে সোনা দিয়ে গোসল কে করিয়েছে? আকাশ কিছু বলতে যাবে তার আগে নাসরিন বেগমের ডাক পড়ে রান্নাঘরে। এতে তিনি তড়িগড়ি করে চলে যান। এদিকে আকাশের আফরান হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। নিজেদের সার্কাসের জোকারের থেকে কম কিছুই মনে হচ্ছে না, কারণ আশেপাশ দিয়ে যেই যাচ্ছে সেই হেসে দিচ্ছে। আকাশের আফরানের কিছুই করার নেই, কারণ এ বাড়ির কিছুই মনে নেই তাদের। এসেছিল তো অনেক আগে, সেই ছোট্টবেলায়। মুস্কান সিঁড়ি দিয়ে নেমে এসে দেখে তাদের ভুল টার্গেট দুজন নিচে দাঁড়িয়ে আছে, মানে আকাশের আফরান। তাদের অবস্থা দেখে মুস্কানের এত হাসি পাচ্ছে বলার বাইরে, কিন্তু অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে আছে। মুস্কানকে বলল, আমার না অনেক হাসি পাচ্ছে রে সুমনা। সুমনা ধীরে বলে, চুপ, একটু আসা যাবে না, হাসি তো ফাঁসি। বলে নিচে নামে দাঁড়িয়ে থাকে। মুস্কান কোনো মতে নিজের হাসি আটকে রাখতে পারছে না। শেষ পর্যন্ত ঠিক করে হেসেই দিল সে। আকাশের কানে হাসির শব্দ পৌঁছালে সে মুস্কানের দিকে তাকায়, কারণ আশেপাশের সবাই কাজে ব্যস্ত। মেহমানদের খাবার দিচ্ছে অনেকে। এদের মধ্যে মুস্কানকে সন্দেহজনক মনে করে সে মুস্কানের দিকে তাকায়। আকাশ আফনানকে উদ্দেশ্য করে বলে, দেখ দোস্ত ওই মেয়েটাকে। আফনান বিরক্তি নিয়ে বলল, ওই, তুই এই অবস্থায় মেয়ে করছিস কেন? আর ওই মেয়েটাকে দেখে আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে আমাদের এমন অবস্থা এই মেয়ে করেছে। আফরান মুস্কানের দিকে লক্ষ্য করে দেখলো আসলে এই মেয়েটাকে সন্দেহজনক লাগছে। মুস্কান তার 5 বছর বয়সী ছোট চাচাতো বোন মীরাকে কানে কানে কিছু একটা বলল। এরপর মীরা আকাশ আর আফরানের সামনে গিয়ে নাকে হাত দিয়ে বলল, ইউচি গন্ধ, বলেই দৌড়ে চলে যায় সেখান থেকে। এটা শোনার পর আকাশ আর আফরানের মুখের অবস্থা দেখার বদল ছিল। মুস্কান তো এ দেখে সে হাসছে। হঠাৎ করে মুস্কানের কান চেপে ধরলো তার পপি আর জিজ্ঞাসা করলো, এইসব তুই করেছিস তাই না? অনেকক্ষণ ধরে খেয়াল করছি তো সব। যা গিয়ে সরি বলে আয়। মুস্কান বলল, বলবো না, সরি। এটা শুনে মুস্কানের ফুপি আরো জোরে কানমলা দিয়ে বলল, এখনই যা বলছি। আচ্ছা আচ্ছা যাচ্ছি। এরপর মুস্কান আকাশ আর আফরানের সামনে গিয়ে বলল, সরি ফর দ্যাট। এটা শুনে আকাশ বলল, আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। সাথে আফরান যোগ দিল, এই মেয়ে এমন কেন করছো? মুস্কান ভেঙচি কেটে জবাব দিল, বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। সরি বলছি, একসেপ্ট করলে করুন, না হলে ভাগুন এখান থেকে। আমরা এখানে থাকতে এসেছি, সো এখান থেকে যাব না। আর ভুল করেও এত বড় বড় কথা বলো কোন সাহসে? মুস্কানের রাগ উঠে গেল। তাদের বাড়িতে দাঁড়িয়ে তাকেই কথা শোনানো হচ্ছে। সে বলল, হে ইউ মিস্টার খাটাস খাম্বা কোথাকার, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকেই কথা শোনাচ্ছেন কোন সাহসে? সেটা আগে বলুন। এই মেয়ে, তুমি এসব উল্টাপাল্টা কাজ করবে আর আমরা বললেই দোষ? এতক্ষণ বাড়ির বড়রা চলে এসেছে আর মাহিরা দেবরও হা করে দেখছে সব। মুস্কান জবাব দিল, হ্যাঁ দোষ। হলুদ হনুমান কোথাকার, আস্ত একটা বান্দরের চেয়ে কম লাগছে। টুটবুট পরা বান্দর দুইটা। আর এগুলো আপনাদের জন্য ছিল না, ছিল আপুর দেবরের জন্য। ওয়ান টাইপ অফ ওয়েলকাম ড্রিঙ্ক তাদের জন্য। বলে মুস্কান চলে যাচ্ছিল, কিন্তু মাহিরা দেবরের মধ্যে একজন বলে উঠল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। মুস্কান তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে জবাব দিল, ইয়েস, আই এম ডেঞ্জারাস, টু মাচ ডেঞ্জারাস দ্যান ইউ থট। মাইন্ড ইট, বিয়ের পরে যদি আপনার ভাইজান আমার আপুকে কষ্ট দিচ্ছে, তাহলে আপনাদের উপর এর শোধ করব। বলে মুস্কান চলে গেল। উপস্থিত সবার যেন চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। আফরান অস্ফুট স্বরে বলল, শি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এবার আসুন ছোট্ট করে পরিচয়টা দিয়ে নেই। মুস্কান পরে অনার্স প্রথম বর্ষে, বয়স 20 বছর,
স্বভাবে খুবই চঞ্চল, স্থির থাকার মানুষ চেনা। 2 বোন ওরা। ও ছোট, ওর বড় বোনের নাম মাহিরা, তারই বিয়ে। আকাশ আর আফরান দুজন ছোট থেকে বন্ধু, আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছে। তাদের ইচ্ছা দেশে এসে নিজেদের একটা বিজনেস শুরু করবে। দেশে তো আসতো আরো পরে, কিন্তু মাহিরার বিয়ের জন্য আগে চলে এসেছে। মুস্কানের বাবা আর আকাশের বাবা দুজনেই খুব ভালো বন্ধু, পাশাপাশি দুজনেই দোতলা বাড়ি বানিয়েছে। আফরান আগে থেকে আকাশের বাসায় আসতো, সেই সুবাদে মুস্কানকে সেও চেনে। কিন্তু ছোটবেলায় দেখা হওয়াতে না আকাশ আর না আফরান মুস্কানকে চিনতে পেরেছে, মুস্কানও তাদের চেনে নেই। নিজের রুমে গিয়ে ধারাম করে দরজা লাগিয়ে দিল মুস্কান। প্রচন্ড রাগ লাগছে তার, এভাবে একজনকে সরি বলো, কিন্তু সে সরি অ্যাকসেপ্ট করলো না। এত কিছু দেমাগ, হ্যাঁ? নিচে থেকে সবাই মুস্কানের জোর করে দরজা আটকানোর আওয়াজ শুনতে পেল। মুস্কানের ফুপি বিড়বিড় করে বলল, নাও, মেয়ের আজকে তো তাহলে সেই রাগ উঠেছে। আমার উপর না কতক্ষণ রাগ করে থাকে। কিছুক্ষণ পর মুস্কানের বাবা আফজাল সাহেব এসে দেখলো দুটো ছেলে চুপ চুপে ভিজা অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি তৎক্ষণাৎ আকাশকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা বাবা? এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? আকাশ জবাব দিল, আঙ্কেল আমি আকাশ, মিজান আহমেদের ছেলে, চিনেছেন? বন্ধু মিজানের ছেলে আকাশকে এতদিন পর দেখে খুশিতে চোখ চকচক করছে আফজাল সাহেবের। নিজে ভাবছেন এতটুকু ছেলেটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। আফজাল সাহেব সে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিলেন। আকাশকে বলল, তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো এমন ভিজা অবস্থায়? আফজাল সাহেব জোর করে সবার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার, সব কই? এখানে যে দুইটা ছেলে ভিজা অবস্থায় দাঁড়িয়ে আছে, কারো চোখে পড়ে না নাকি? কতক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছে? ঠান্ডা লেগে গেলে তখন? তিনি বাড়ির কাজের মেয়ে মিনাকে বললেন, বাড়ির মানুষ যে এসেছে সে দেখে খেয়াল করেছিস একবারও? মিনা আমতামতা করে বলে, কাকা, আমি তো ওইদিকে ঘর গোছানোতে ব্যস্ত ছিলাম। মুস্কান রেগে চলে যাওয়ার পর যারা এসেছিল মুস্কানের কাণ্ড দেখতে তারা সবাই চলে যায়, কারণ তাদের অনেক কাজ। কালকে গায়ে হলুদ, আবার তার একদিন বাদে বিয়ে যেহেতু বাড়িতেই হবে তাই সবার কাজ একটু বেশিই। মাহিরার সব দেবররা শুধু আফজাল সাহেবের ব্যাকুলতা দেখছে। আকাশের প্রতি আফজাল সাহেবের ভালোবাসা সেই ছোট্ট থেকেই। আকাশকে একদম নিজের ছেলের মতো করে ভালোবাসেন তিনি। আকাশের আফনানকে আফজাল সাহেব দোতলা একটা রুম দেখিয়ে বললেন, তোমরা বিয়ে পর্যন্ত এখানেই থাকবে। আসলে আকাশ, তোমাদের বাড়িতে এখন অনেক মেহমান তো, তাই তোমাদের জন্য এই রুমটা। সমস্যা হবে না তো? হলে বলো। আকাশ বিনয়ী সুরে বলল, আর আঙ্কেল কোনো সমস্যা হবে না, আর বিয়ে বাড়িতে একটু ছোটখাটো ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। জবাবে আফজাল সাহেব শুধু একটা হাসি দিলেন। আফনানকে লক্ষ্য করে উনি বললেন, আসলে বাবা, তোমাকে চিনতে পারলাম না। আকাশকে চিনি তো, সেই জন্য আকাশের প্রতি একটু বেশি নজর দিচ্ছি। তুমি কিছু মনে করো না। আফনান আফজাল সাহেবের হাতের উপর নিজের হাত দুটো রেখে বলল, আরে আঙ্কেল, আপনি তো অনেক ফর্মাল দেখছি, এসবে মনে করার কিছু নেই। আর আমি আকাশের ফ্রেন্ড আফনান। আমি আপনাদের বাড়িতে কয়েকবার এসেছিলাম তো আকাশের সাথে, আপনার হয়তো মনে নেই। আফজাল সাহেব বললেন, আসলে বয়স হয়ে গিয়েছে তো, অনেক কিছু ভুলে যাই। সে যাই হোক, তোমরা তাহলে রুমে যাও, আমি নিচে যাচ্ছি, কাজ আছে তো অনেক। বলে মুস্কানের রুমের দিকে আঙুল দিয়ে ইশারা করে বললেন, আর তোমাদের কোনো প্রকার সমস্যা হলে আমার ছোট মেয়েকে বলো, ও ওই রুমে থাকে। ঠিক আছে আঙ্কেল। এরপর আফনান আর আকাশ রুমে চলে আসলো, আর আফজাল সাহেব নিচে চলে গেলেন। রুমে ঢুকে বিছানার দিকে চোখ পড়তেই আফনান এগিয়ে গেল। এমনিতেই তো কম ধকল যায়নি তাদের উপর, তার উপর আবার বিছানা থেকে এমনিতেই গা এলিয়ে দিতে ইচ্ছে করছে। আফনান যেই না শুতে যাবে তার আগেই আকাশ আফনানের হাত ধরে সোজা ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আকাশের এমন হুটহাট কাজে আফনান আলসেমি নিয়ে বলল, দোস্ত, আমি খুবই ক্লান্ত, আমাকে একটু ঘুমাতে দে। আকাশ রাগী গলায় বলল, নিজের দিকে তাকিয়েছিস একবারও? এই অবস্থায় তুই শুইবি কিভাবে শুনি? যা আগে শাওয়ার দিয়ে নে, তারপর। আর হ্যাঁ, তাড়াতাড়ি করবি। আফনান ঘুম ঘুম চোখে বলে, ঠিক আছে। বলেই ওয়াশরুমের দরজা আটকিয়ে দেয়, আর আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতে থাকে। অনবরত দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙে আফনানের।
আধো আধো চোখ খুলে সে চারপাশে দেখে নেয় আগে। পাক্কা 1 মিনিট সময় লেগেছিল তার এই বুঝতে যে সে এখন বাংলাদেশে এবং আকাশের বাড়িতে। না না, আকাশের বাড়িতে বললে ভুল হবে, সে তো এখন ওই ঝগড়াটে মেয়ের বাড়িতে। ভালো মতো চোখ খুলে সে দেখলো আকাশ মুখ হা করে ঘুমাচ্ছে। আকাশের এভাবে ঘুমানো দেখলেই অটোমেটিক আফনানের মুখে হাসি চলে আসে। যখন থেকে আমেরিকায় থাকে তখন থেকে আকাশের এই অভ্যাস সম্পর্কে সে জানে। এ নিয়ে তো কয়েকবার সে প্রাঙ্গ করেছে, আকাশকে এ নিয়ে অনেক বলেছে, কিন্তু আকাশের এই অভ্যাস ঠিক হওয়ার মতো না। দরজায় আবারও নক পড়ায় দরজার কাছে এগিয়ে যায় খোলার জন্য। দরজা খুলে আফনান দেখতে পেল একজন মধ্যবয়সী মহিলা খাবার ট্রে হাতে দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি। আফনানের দরজা খোলার পর তিনি বললেন, সেই কখন থেকে দরজা ঝাঁকাচ্ছি। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তোমরা ঘুমিয়েছিলে বলে এতক্ষণ ডিস্টার্ব করিনি, এখন খাওয়া দাওয়া করে নাও। আফনান হাসি মুখে সেই মহিলার থেকে খাবার ট্রে হাতে নিয়ে বলল, আমাদের ঘুমের জন্য আপনাকে এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো, সেজন্য সরি। আর আপনি বাইরে কেন? ভিতরে আসুন আন্টি। সে মহিলাটা মাথা নাড়িয়ে জবাব দিলেন, আরে না, সমস্যা নেই, এমনিতেই অনেক কাজ পড়ে আছে, তা করতে হবে। আর তুমি আমাকে চাচি বলতে পারো, আমি নাজমা, মাহিরার বড় চাচি। আপনার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো নাজমা আক্তারের দিকে, যার সোজা মানে এই দাঁড়ায় যে মাহিরা নামক মেয়েটিকে সে চেনেনি। নাজমা আক্তার ঠিকই ধরতে পারলেন আফনানের সমস্যা। তিনি বললেন, আরে যার বিয়ে আর কি, সে মেয়ের নাম মাহিরা। আফনান একটা বোকা হাসি দিয়ে বলল, ও, বুঝতে পেরেছি। নাজমা আক্তার আফনানকে খাবার খেতে বলে নিচে চলে গেলেন। মুস্কান আর সুমনা গল্প করতে করতে সিঁড়ি দিয়ে উপরে আসছিল। আফনান দরজা লাগায়নি তখনও। রুমের দিকে যাওয়ার পথে মুস্কান আফনানের রুমের দিকে তাকাতেই আফনানের সাথে তার চোখাচোখি হয়ে যায়। মুস্কান লজ্জা পেয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এদিকে আফনান মুস্কানের লজ্জা মাখা মুখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে যে কোনো দিকে তাকিয়ে আছে সে নিজেও জানে না। মুস্কান তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আফনানও দরজা বন্ধ করে দেয়। রুমে ঢুকে দরজা লাগানোর সাথে সাথেই মুস্কান সুমানাকে জিজ্ঞাসা করে, ওই রুমের ছেলেটা কে রে? সুমানা জবাব দিল, আমি কিভাবে জানাবো? মুস্কান আর সুমানা দুজনেই জানে এটা তাদের সকালের সেই ভুল টার্গেট। জানবেই বা কি করে? আকাশের আফনানের যে চেহারার শুরুতে অবস্থা ছিল আগে চেনার কথাই না। আবার মুস্কান জানেও না যে ওই রুমে কাউকে থাকতে দিয়েছে। সুমানা কিছুক্ষণ ভেবে বলল, ওয়েট, চাচিকে তখন নিচে নামতে দেখলাম, মনে হয় উনি ওই রুমে গিয়েছিল। তাকে জিজ্ঞাসা করলেই তো জানা যাবে। আমি না হয় জিজ্ঞাসা করে আসি। মুস্কান ফোন টিপতে টিপতে বলল, আচ্ছা যা। কিছুক্ষণ পর সুমানা হাঁপাতে হাঁপাতে রুমে প্রবেশ করলো। সুমানার এই অবস্থা দেখে মুস্কান বলল, কি ব্যাপার, ম্যারাথন দিয়ে আসলে নাকি? সুমানা হাঁপাতে হাঁপাতে জবাব দিল, বলুন, ওই রুমে আকাশ আর আফনান ভাইয়া আছে। দরজার কাছে তখন যে দাঁড়িয়েছিল ওটা আফনান ভাইয়া আর আরেকটা আকাশ ভাইয়া। সকালে এরাই আমাদের টার্গেট হয়েছিল। সব শুনে মুস্কান হতভম্ব হয়ে গেল, কারণ সে আকাশকে এখানে একদমই আশা করেনি। আকাশ নামক ব্যক্তিটা ছোটবেলাতেই তার কাছে এক প্রকার ঘৃণার পাত্র হয়ে গিয়েছিল। হবেই না বা কেন? আমেরিকায় যাওয়ার আগে মুস্কানের সাথে কি রাগারাগি না করে গিয়েছিল। ছোটবেলায় আকাশের সাথে কাটানো প্রায় সব ঘটনাই প্রায় মনে পড়ে তার। কতই না স্মৃতি ছিল ছোটবেলায়। আকাশের সাথে মুস্কানের ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাশাপাশি বাড়ি থাকায় একসাথে কত খেলেছে তারা। আকাশ মুস্কানকে মোটামুটি সব কাজে সাহায্য করত। মুস্কানের হোমওয়ার্কেও কত সাহায্য করেছে আকাশ। মুস্কান বকা শুনলে আকাশের কাছে গিয়ে কান্না করত। আকাশের বন্ধু হওয়ায় আফনানও মাঝে মাঝে দেখা করত মুস্কানের সাথে। মুস্কানের বয়স যখন 10 বছর, আকাশের বয়স 17 বছর। আকাশের বাবার ইচ্ছে ছেলে আমেরিকা থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করবে। আফনানের বাবারও একই ইচ্ছা, তাই আকাশ আর আফনানকে একসাথে আমেরিকায় পাঠানো হয়। আমেরিকায় যাওয়ার আগেই দিন রাতের বেলা একটা খাতা আর বই নিয়ে অঙ্ক বোঝার জন্য মুস্কান আকাশের কাছে আসে।
আকাশ তখন ব্যাগ গুছাচ্ছিল। মুস্কান কাঁদো কাঁদো গলায় বলে, আকাশ ভাইয়া, তুমি চলে গেলে আমাকে পড়া বুঝিয়ে দিবে কে? আমাকে প্রতিদিন চকলেট খাওয়াবে কে? আকাশ মুস্কানের হাত ধরে বেডে বসিয়ে বলে, টিচার তো আছেই, আর আমি আঙ্কেলকে বলে দিব তোর জন্য প্রতিদিন চকলেট কিনে দিতে। ওকে মুসি? আকাশ মুস্কানকে মুসি বলতো। আফরানের কাছে এই ডাকটা খুব কিউট লাগতো বলে সেও মুস্কানের সাথে দেখা হলে মুসি বলতো। মুস্কান কিছু না বলে শুধু মাথা নাড়ায়। মুস্কানকে রেখে আকাশ ব্যাগ গোছানো শুরু করে। আবার হঠাৎ মুস্কান খেয়াল করলো আকাশের ব্যাগের পাশে কার যেন ছবি। সে ছবিটি হাতে নিয়ে নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে করতে আকাশকে বলল, আকাশ ভাইয়া, এই মেয়েটা কে? আকাশ মুস্কানের হাতের ছবি দেখে আলমারি থেকে কাপড় বের করে নিয়ে তড়িঘড়ি করে এসে বলে, তুই এই ছবি ধরতে গেছিস কেন? বাইরে দেখলাম তাই। বলো না, এই মেয়েটা কে? আকাশ ভাবলো মুস্কান যখন ছবি পেয়ে গিয়েছে তখন আর সব লুকিয়ে কি লাভ। সে বলে, এটা তোর হবু ভাবি। ভাবি শব্দটা শুনে মুস্কানের চোখে মুখে এক প্রকার চমক দেখা গেল। সে বলল, ওয়াও ভাবি, অনেক সুন্দর তো দেখতে। নাম কি? আকাশ ছবির দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, লাবণী। নামটা তো অনেক সুন্দর। আর শোন মুস্কান, তুই লাবণীর কথা কাউকে বলবি না এখন, ওকে? প্রমিস কর। ওকে, প্রমিস। এরপর আকাশ ছবিটা বিছানায় রেখে আবার কাপড় আনতে গেল আর মুস্কান তার বই খাতা গোছাতে লাগলো। বই খাতা গোছাতে গোছাতে কোনো এক ভাবে লাবণীর ছবিটা মুস্কানের বই খাতার ভাঁজে চলে যায়, কিন্তু সে এ সম্পর্কে একদমই অবগত ছিল না। রুম থেকে যাওয়ার আগে আকাশ মুস্কানকে বলে, মুসি দোকানে চল, তোকে চকলেট কিনে দিই। মুস্কান খুশি হয়ে জবাব দিল, ওকে চলো। বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল। আকাশ এই জন্য ছাতা নিয়ে বের হলো। দোকানে এসে অনেকগুলো চকলেট কিনে দিল মুস্কানকে। মুস্কানের হাতে তখনও বই খাতা ছিল। হঠাৎ করে আকাশের গায়ে সাথে ধাক্কা লেগে মুস্কানের হাত থেকে বইগুলো সব ড্রেনে পড়ে যায়। আকাশ এটা দেখে বই উঠানোর জন্য ড্রেনের দিকে এগিয়ে যায়। এটা দেখে মুস্কান কান্না করতে করতে বলে, আকাশ ভাইয়া, আমার বই খাতা তো পড়ে গেল। আর আমি উঠিয়ে দিচ্ছি। পোলের পাশে থাকা একটা ছোট্ট গাছের ডাল দিয়ে বই খাতা আটকানোর চেষ্টা করছে, কিন্তু বড় ড্রেনের পানিতে হালকা স্রোত থাকায় আর বই খাতা আনতে পারছে না সে। পানির জন্য খাতার ভাঁজ থেকে লাবণীর ছবিটা বের হয়ে যায়। আকাশ লাবণীর ছবি দেখে তো চমকে উঠলো। লাবণীর ছবি এখানে আসলো কি করে সেটা ভাবতে ভাবতে সে ছবিটা নেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু পানির সাথে লাবণীর ছবিটা চলে গেল। এ দেখে আকাশের কান্না আসার মতো অবস্থা হয়ে গেল। তার প্রথম পছন্দ লাবণী। লাবণীও তাকে খুব পছন্দ করত, তাই তো দুজনের ছবি আদান প্রদান হয়েছিল। আকাশ ভেবেছিল আমেরিকা যাওয়ার সময় এই ছবিটাও সাথে নিয়ে যাবে, কিন্তু তার হলো কই। এ ছবিটা তো এত দূরে আসলো কি করে, তা চিন্তা করতে করতে মুস্কানের কথা মনে আসলো, কারণ মুস্কানের খাতার ভাঁজ থেকেই তো বের হয়েছিল ছবিটা। সে তৎক্ষণাৎ উঠে মুস্কানকে কষে এক থাপ্পড় মারল। এভাবে হঠাৎ গালে চড় পড়ে অবাক হয়ে গেল মুস্কান। এত জোরে চড়টা মেরেছে যে ব্যথায় কান্না চলে আসলো মুস্কানের। সে কান্নারত অবস্থায় জিজ্ঞাসা করলো, আকাশ ভাইয়া, তুমি আমাকে এত জোরে মারলে কেন? আকাশ রেগে বলে, মারবো না তো কি আদর করব? তোর কাছে লাবণীর ছবি কি করছিল? মুস্কান অবাক হয়ে বলল, ভাবির ছবি আমি নিব কেন? আকাশ ধমক দিয়ে বলল, একদম মিথ্যে বলবি না। তুই না আনলে তোর খাতার ভাঁজ থেকে কিভাবে বের হলো ছবি? লাবণীর দেওয়া একটা ছবি তো থাকতো আমার কাছে আমেরিকায়, তুই সেটাও রাখতে দিলি না। মুস্কানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আকাশ ভিজতে ভিজতে বাড়ি চলে আসে। মুস্কান সেখানেই দাঁড়িয়ে কান্না করছিল। এরপর আমেরিকা যাওয়ার আগে কেউই দেখা করেনি। সবাই এর কারণ জিজ্ঞাসা করলেও আকাশ বা মুস্কান কেউই এই বিষয়ে কিচ্ছু বলেনি। এরপর থেকে আকাশ যে অল্প কয়েকবার দেশে এসেছিল তখন মুস্কানের সাথে একবারের জন্য দেখা হয়নি। হয় মুস্কান কোথাও চলে যেত ঘুরতে, না হয় সে ইচ্ছে করেই দেখা করতো না আকাশের সাথে। মুস্কানের মনে যেমন আকাশের জন্য প্রচন্ড ক্ষোভ ছিল, তেমন আকাশের মনে মুস্কানের জন্য প্রচুর রাগ ছিল। সময়ের স্রোতে আকাশের বিষয়টা কিছুটা ভুলে গেলেও মুস্কানের চোখের সামনে এখনো অতীতের সেই দিনটা ভেসে বেড়ায়। কিছু সামান্য ভুল বোঝাবুঝির জন্য ছোটবেলার সেই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়।
সেদিনকার সেই বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যায় আকাশ আর মুস্কানের বন্ধুত্ব। রাতের খাবারের জন্য ডাইনিং এ বসে আছে আকাশ আর আফনান সহ অনেকে। মানুষজন অনেক বেশি বলে একদল এসে খেয়ে গেল, আরেক দল এসে বসলো। ডাইনিং এ সম্পূর্ণ ভরে গিয়েছে, শুধু মুস্কান আর সুমনার জন্য দুটো চেয়ার খালি আছে। মুস্কান সিঁড়ি দিয়ে নেমে ডাইনিং এর কাছে আসতে আকাশের মা বলে, মুস্কান আর সুমনা, তোরা দুইটা আকাশের সামনে চেয়ারে বয়। আকাশের সামনে চেয়ারে বসতে হবে শুনে রাগ উঠে গেল মুস্কানের, কিন্তু এ রাগটা তার পেটের ক্ষুধার চেয়ে বড় না। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সেই খালি চেয়ারে বসতেই হলো। মুস্কান বসলো আফনানের সামনের চেয়ারে, আর সুমনা বসলো আকাশের সামনের চেয়ারে। আকাশের চোখে মুখে অনেক প্রশ্ন, সে ভাবছে এই কি সেই মুস্কান? আকাশের মা মনে হয় আকাশের এই প্রশ্নটা ধরতে পেরেছিলেন, নাকি কে জানে। তিনি মুস্কানের দিকে আঙুল ইশারা করে কি হঠাৎ করে বললেন, আকাশ, এই হলো সেই মুস্কান, তোর ছোটবেলার বন্ধু। আকাশের মায়ের মুখে এই কথা শুনে আকাশ ভীষণ খেল। সে আর আফনান চোখাচোখি করে অবাক হয়ে একসাথে বলল, এই সেই মুসি? আফনান আর আকাশের এমন আশ্চর্য হওয়ার কোনো ভাবাবেগই হলো না মুস্কানের। এতে যেন তার কিছুই আসা যায় না। সে ধীরে ধীরে নিজের প্লেটের ভাত উঠিয়ে তরকারি নিতে যাবে, তখনই দেখলো আকাশের মা আকাশকে ভাত নিজ হাতে খাইয়ে দেওয়ার জন্য জোর করছে। কিন্তু আকাশ এভাবে সবার সামনে খেতে চাচ্ছে না। তার কাছে এখন মনে হচ্ছে এতগুলো মানুষের সামনে মায়ের হাতে এভাবে খেলে সবাই বাচ্চা বাচ্চা বলে রাগাবে। আকাশের এমন করা দেখে মুস্কান চট করে বলে উঠলো, আন্টি গো, শুনছো? তোমার ছেলে এভাবে খাবে না, বুঝলে? বাগানে যে কোদাল আছে না, ওইটাতে ভাত নিয়ে মুখের মধ্যে ঠুসে দাও, এমনি গপা গপ খেয়ে শেষ করে ফেলবে। বলে মুস্কান মুখ টিপে হাসতে লাগলো, আর পাশে সুমনা নিশ্চুপে হেসে যাচ্ছে। মুস্কানের বলা কথাগুলো গিয়ে লাগলো আকাশের সম্মানে। আকাশের মা বলল, ওই তুই চুপ করবি? চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়। এত বছর পর আমার সোনার টুকরো ছেলেটা এসেছে, এতটুকু যত্নআত্তি তো করবই। মুস্কান খেতে খেতে বলল, সে করো, আমার সমস্যা নেই। আকাশের মা আবার আকাশের মুখের কাছে ভাত নিয়ে গেল। এবার ঠিকই মুখের মধ্যে ভাত পুরে নিল আকাশ। এই দেখে মুস্কান ভাব নিয়ে বলল, দেখলে আন্টি কিভাবে ভাতটা খেয়ে নিল? এমন ছোট ছোট বাচ্চাদের খাওয়ানোর জন্য এমন ভয় দেখাতেই হয়। আরে আন্টি, দেখো দেখো, লিটন বেবিটার ঠোঁটের কোনায় ভাত লেগে আছে, মুছে দাও, নয়তো পুচকু বাবিটা মাইন্ড করবে। এইসব কথা শুনে রাগে গা জ্বলে যাচ্ছে আকাশের। এভাবে সবার সামনে অপমান করার মানেটা কি? তারপরও আবার কি বলে, পুচকি বাবু? আকাশের মা এক ধমক দিয়ে মুস্কানকে বললেন, এত বড় ছেলেটাকে তুই বাচ্চা বলিস কোন দিক দিয়ে? গুনে গুনে 27 বছর বয়স হয়েছে আকাশের। বাচ্চা তো তুই, এবার একটা কথাও না বলে চুপচাপ খেয়ে নে। এদের এসব কাণ্ড দেখে আপনার না হেসে পারছে না, কিন্তু এত মানুষের সামনে আকাশের এমন হাস্যকর অপমানে যদি সে হেসেছে, তাহলে রুমে কি ইচ্ছে মতো কিল খুশি পড়বে তার পিঠে। তাই চেষ্টা করছে হাসি থামানোর, কিন্তু না, পারছেই না। তাই বাম হাত দিয়ে ঠোঁট ঢেকে নিঃশব্দে হাসতে লাগলো সে। ডাইনিং এর অনেকেই মুস্কানের কথায় হাসছে। খেতে খেতে মুস্কানের মনে হলো কেউ পা দিয়ে তার পায়ে গুঁতা দিচ্ছে। প্রথমে ভাবলো হয়তো ভুলে লেগে গিয়েছে, কিন্তু না, এবারও সেই একই কাজ। মুস্কান রেগে সামনে তাকিয়ে দেখলো আপনার মুচকে মুচকে হাসছে। মুস্কান আবার লক্ষ্য করলো যে তার সোজাসুজি আপনার বসেছে, সুতরাং পা দিয়ে যতগুলো গুঁতো দিয়েছে প্রচন্ড রাগ লাগছে তার। কিন্তু আপাতত রাগটাকে কন্ট্রোল করে ভাত খেতে লাগলো। এবার সে ভাবলো সবার সামনে আপনার এই কাজের কথা বলবে, কিন্তু পর মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে ফেললো। ভাবলো সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করাটা কোনো মানেই হয় না, বরং রুমে গিয়ে ইচ্ছে মতো ধ্যাতানি দিবে সে। খেয়ে দিয়ে রুমে ঢুকে দরজা ভালো করে না আটকে আচমকা আফনানের পিঠে এক ঘা বসিয়ে দিল আকাশ। এভাবে হঠাৎ করে পিঠে ঘা পড়ায় নিজের হাত দিয়ে পিঠ ঢলতে লাগলো আফনান। আকাশের এমন কাজে পিঠ ঢলতে ঢলতে আফনান বলল, এভাবে মারলি কেন আমাকে? আকাশ পরনে টি শার্ট খুলতে খুলতে বলল, বেশ করেছি, মেরেছি। সবার সামনে আমাকে যখন এই পুচকি মেয়ে অপমান করেছিল,
তখন কিছু বললি না কেন তুই? নিজেকে তো আমার বেস্ট ফ্রেন্ড বলে দাবি করিস, আর ফ্রেন্ডকে যেভাবে অপমান করলো তখন কিছুই বললি না। আকাশের কথায় পিঠ থেকে হাত সরিয়ে বিছানায় বসে হাসতে হাসতে বলল, তুই কি করছিলি তখন? তুই তো মুখ বুজে সহ্য করছিলি সব। আকাশ স্যান্ডেল গেঞ্জিটা পরে বলল, আমি তো মায়ের জন্য চুপ ছিলাম। আফনান হাসতে হাসতে বলল, সব জানি, সাহস ছিল না তোর মধ্যে। সে যাই হোক, মসির অপমান করাটা আমার কাছে জোশ লেগেছে। এত কিউট করে কেউ এইভাবে অপমান করে বুঝি? আকাশ ফোন নিয়ে বারান্দায় যেতে যেতে বলে, এত হাসবি না, পরে আর এক ঘা দিব। আর এসব ভুলে যা, শুয়ে পড়। আমি সিয়ার সাথে কথা বলে আসি। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর তো কাজ শুরু করতে হবে। সিয়া আমাদের ফার্স্ট ক্লায়েন্টকে জোগাড় তো করবে। যা। হঠাৎ দরজা খুলে কেউ বলল, এটা কোন ধরনের অসভ্যতামি? ফোনে গেমস খেলতে খেলতে আফনানের প্রায় চোখ বুজে এসেছিল। এমন হুট করে দরজা খোলার আওয়াজে তড়ি করে করে উঠে দেখলো সামনে সুমনা মুস্কান দাঁড়িয়ে আছে। তার মানে এই কথাটা মুস্কান বলেছে। দরজা খোলার আওয়াজে বারান্দা থেকে আকাশ রুমে আসে। এসে দেখলো মুস্কানকে। কোনো জবাব না পেয়ে মুস্কান আবার আফনানকে উদ্দেশ্য করে বলল, বলুন, এগুলো কোন ধরনের অসভ্যতামি? মুস্কানের এই কথায় আকাশ আর আফনান নিজেকে একবার দেখে নিল। আকাশের পরনে রয়েছে 3/4 প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি, আর আফনানের পরনে রয়েছে শুধু 3/4 প্যান্ট, খালি গা। মুস্কানের কথা শুনে তো তারা দুজনেই ভেবেছে যে তাদের এমন ড্রেস আপে হয়তো মুস্কান এমন বলেছে। তাই আফনান পাশে থাকা গেঞ্জিটা গায়ে জড়াতে জড়াতে বলে, আজব মেয়ে তো তুমি। পার্সোনাল রুমে যার যেমন ইচ্ছা সে তেমন ড্রেস আপে থাকবে, এতে তোমার সমস্যা কোথায়? আফরানের কথায় মুস্কান খেয়াল করলো যে এই রুমের দুজনে একজনও ফুল ড্রেসে নেই। দুজনেরই লোম পা দুটো চোখে ধরেছে যেন। সিচুয়েশনটা বুঝতে পেরে দাঁত দিয়ে নিজের জিভ কাটলো মুস্কান। কি এক লজ্জাজনক পরিস্থিতিতে সে এসে পড়েছে। কি দরকার ছিল এভাবে রুমে ঢোকার? দরজায় নক করলেও তো ঢুকতে পারতো সে। সব ভেবে মনে মনে নিজেকে হাজারটা গালি দিচ্ছে সে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, ডাইনিং এ যা করেছেন সেটার কথা বলছি। ডাইনিং এ তো তুমি সব করেছো, এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে অপমান করে। আমি আপনার সাথে কথা বলছি না, আমি ওনার সাথে কথা বলছি। আর ডাইনিং এ যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই, আমি ঠিকই করেছি। মুস্কানের কথায় আকাশ অবাক না হয়ে পারে না। সে ভাবছে এতটুকু মেয়ের তেজ তো দেখো। মুস্কান আফনানকে বলল, এবার বলুন মিস্টার আফনান, আপনি ডাইনিং এ খাওয়ার সময় আমাকে পা দিয়ে গুঁতো কেন দিয়েছিলেন? আফনান অবাক হয়ে বলল, আমি এমন কেন করতে যাব? আর কখন করলাম এমন? মিথ্যা কথা বলবেন না। আপনি আমাকে একবার নয় দুইবার পা দিয়ে গুঁতো দিয়েছেন। আবার মুচকি মুচকি হাসছিলেন। এবার আফনানের মাথায় আসে যে মুস্কান কোন সময়ের কথা বলেছে। আফনান বলল, আরে তুমি ভুল বুঝছো আমাকে। মাঝপথে আফনানের কথা থামিয়ে মুস্কান বলল, আমি কোনো ভুল বুঝিনি। মুস্কানের কথায় আফনান বিরক্তি নিয়ে বলল, আগে আমার কথা শেষ তো করতে দিবা? কথার মাঝে কথা বললে হয় নাকি? আচ্ছা বলুন। অ্যাকচুয়ালি তখন আমার পায়ে হঠাৎ করে একটা মশা কামড় দেয়। এখন সবার সামনে তো আর নিচে ঝুঁকে হাত দিয়ে পা চুলকাতে পারবো না, তাই এক পা দিয়ে আরেক পা চুলকাচ্ছিলাম। আর হাসার কারণ হলো আকাশকে বলা তোমার কথাগুলো। দ্যাটস ইট। আফনানের কথা যেন বিশ্বাস হচ্ছে না মুস্কানের। সে ভ্রু উঁচিয়ে সন্দেহের সুরে বলল, সত্যি বলছেন তো? এই কারণেই? আরে হ্যাঁ, সত্যি বলছি, মিথ্যা বলবো কেন? আচ্ছা মানলাম, বাট নেক্সট টাইম এমন কিছু ভুলেও করবেন না। আমি তাহলে যাই। আকাশ বিরক্তি নিয়ে বলল, যাও, নেক্সট টাইম দরজা নক করে ঢুকবে। ইটস কল ম্যানার্স। আকাশের কথায় চরম অপমানিত বোধ করলো মুস্কান। মনে হয় নিজে করা অপমানের শোধ নিল। অবশ্য ঠিকই তো বলেছে সে, এভাবে রুমে ঢোকা সত্যি উচিত হয়নি তার। কি এক বিরক্তিকর সিচুয়েশন। উফ। দরজা হালকা করে লাগিয়ে সেখান থেকে চলে আসলো মুস্কান। নিজের রুমে এসে দেখলো সুমনা, লিয়া আর রুমা বেঘরে ঘুমোচ্ছে।
সারা বাড়ি মেহমানে পূর্ণ বলে কাজিনরা এভাবে একসাথে ঘুমোচ্ছে। মুস্কান নিশ্চুপে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। রাত প্রায় 2টা, এখনো ঘুম আসছে না মুস্কানের। সে কখন থেকে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম চোখে আসার নামই নেই। চোখ বন্ধ করে আছে তবুও। হঠাৎ করে গিটারের সুরের আওয়াজে চোখ খুলল মুস্কান। এখন কি গিটার বাজাচ্ছে সে চিন্তা করতে করতে পাশে থাকা ফোনের স্ক্রিন অন করে দেখল 2টা 2 বাজে। সময় দেখে আপনা আপনি চোখ বড় হয়ে গেল মুস্কানের। শুকনো একটি ঢোক গিলে বের করে বলতে লাগলো, এই মাঝরাতে গিটার বাজায় কে রে? কোনো ভূত নাকি? ইয়া আল্লাহ বাঁচাও। আরে না, ভূত হতে যাবে কেন? কিন্তু এত রাতে গিটার বাজাবে কোন পাগলা? এতক্ষণ মন দিয়ে গানটা উপভোগ করছিল মুস্কান, যদিও দূরে হওয়ার কারণে কিছুটা হালকা গান শুনতে পেয়েছে। অসম্ভব ভালো লাগে তার কাছে এই গানটা। যখনই শোনে একদম হৃদয় জুড়িয়ে যায়। আরমান মালিকের কণ্ঠে এতদিন গানটা শুনেছে সে, আজকে অন্য একটা কণ্ঠে শুনল। এ অপরিচিত কণ্ঠেও গানটা দারুণ লেগেছে তার কাছে। ইচ্ছে তো করছে সেই গায়ককে দেখতে যার কণ্ঠে দারুণ মানিয়েছে গানটা, আর থ্যাঙ্কসও বলতে ইচ্ছে করছে ব্যক্তিটাকে যে তার ফেভারিট গান শুনিয়েছে। প্রথম তো মুস্কান ভেবেছিল হয়তো কোনো ভূতই হবে, কিন্তু গান শোনার পর তার মনে হলো ভূত হলে এমন গান গাইতো যে আমি ভূত, মানুষকে ভয় দেখানো আমার কাজ। কিন্তু মৎস্য জাতির গান শুনে বুঝলো যে এটা মানুষই। এভাবে নানা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল মুস্কান। সকালবেলা প্রচন্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙলো মুস্কানের। আধো আধো করে চোখ খুলে দেখলো সুমনা দাঁড়িয়ে আছে, চোখে মুখে চরম বিরক্তি। সুমনার এমন বিরক্তি উপেক্ষা করে মুস্কান আরেক পাশ ফিরে বলল, আমার জানু পাখিটা সকাল সকাল এমন পেঁচার মতো চেহারা করে কেন দাঁড়িয়ে আছে? সুমনার রেগে মুস্কানকে শোয়া থেকে জোর করে উঠিয়ে বলে, ওই তোকে সে কখন থেকে ডাকছে জানিস? গত 1টা ঘন্টা ধরে তোকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই উঠলি না। শেষ পর্যন্ত এমন ঝাঁকুনি দেওয়ায় উঠলি। আর কয়টা বাজে জানিস? 9টা বেজে গিয়েছে। নিজের বোনের গায়ে হলুদের দিন কেউ এভাবে ঘুমোয়? নিজের সমবয়সী কাজিনের কাছে এত ঘুম নিয়ে কথা শুনতে বিরক্তি এসে গিয়েছিল মুস্কানের। চোখ দুটো এখনো আধ বোঝা করে রেখেছে সে, কিন্তু সময়ের সাথে কথা শুনে চোখ দুটো যেন অটোমেটিক ভাবে বড় বড় হয়ে গেছে মুস্কানের। নিজের বোনের গায়ে হলুদ, আর সে কিনা এতক্ষণ ধরে মরার মতো ঘুমোচ্ছিল। আর এত অতিরিক্ত ঘুমটাই একদিন ডুবাবে তাকে। ঘুম নামক এই জিনিসটাই যেন শুধু তার চোখেই আছে। রাত্রির ঘুম এসে যেন জড়ো হয় শুধু তার চোখেই। তড়িঘড়ি করে সুমনাকে পাশ কাটিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল মুস্কান। খাবার টেবিলে বসার সাথে সাথে মুস্কানের মাথায় একটা চাপড় পড়ল। এ কাজটা কে করেছে দেখার জন্য পাশ ফিরে তাকিয়ে সে মাহিরার রাগে চেহারা দেখল। মাহিরা চেয়ারে বসতে বসতে বলল, তুই যে আমাকে একটুও ভালোবাসিস না আজ তার প্রমাণ পেলাম। মাহিরার এই কথায় মুস্কান ভ্রু কুঁচকে বলল, কি করলাম আমি যে তুমি এমন কথা বলছো আপু? মাহিরা সামনে থাকা একটা ব্রেড নিয়ে চিবোতে চিবোতে বলল, তা নয় তো কি, আমার বিয়েতে ওই তুই সারাদিন হই হুল্লোড় করবি, সেখানে তুই সকাল 9টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ঠিক বলিনি রে সুমু? সুমনা ভাত মুখে অস্পষ্ট গলায় বলল, একদম ঠিক বলেছ আপু। মুস্কান কিছু না বলে আরামে ভাত খাচ্ছে আর ভাবছে অ্যারেঞ্জ ম্যারেজে কোনো মেয়ে যে এতটা শান্ত স্বাভাবিক হতে পারে তা জানা ছিল না তার। মাহিরার বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে, আগে যে কোনো জায়গায় রিলেশন ছিল তা না। মুস্কানদের পরিবারের কারোর লাভ ম্যারেজ হয়নি। বড় 2টা চাচাতো ভাই আর একটা মামাতো বোনের বিয়ে হয়েছে পারিবারিক ভাবে। তাদের এখন হ্যাপি ফ্যামিলি। মুস্কানের জানা মতেই এভাবে পারিবারিক ভাবে বিয়েতে মেয়েরা সারা দিন বসে শুধু কান্নাই করে, বলা কওয়া নেই, কান্না শুরু। সে ভেবেছিল তার বোনটাও এমন কাজ করবে, কিন্তু না, সেও বেশ এনজয় করছে। অবশ্য কান্নাকাটি করছে না, এর জন্য অবশ্য মুস্কান বেশ খুশি, কারণ কান্না করলে কোনো মজাই তারা করতে পারতো না।
মুস্কানের কোনো জবাব না পেয়ে মাহিরা বলল, শোন, আব্বু বলেছে 4টের দিকে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই আগে থেকে সব ঠিকঠাক যেন করে রাখি, অনুষ্ঠান শুরু করতে যেন দেরি না হয়। মুস্কান বাঁকা হেসে বলল, একদমই দেরি হবে না। আর আপু, তুমি বলেছিলে না যে আমরা হই হুল্লোড় কেন করছি না? তবে আজকে থেকে দেখো আমাদের হই হুল্লোড়। হই হুল্লোড় কাকে বলে আর কত প্রকার ও কি কি সব চিনিয়ে দিব। মাহিরা কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। খাবার শেষে নিজের রুমে গিয়ে বসলো মুস্কান। প্রচুর আলসেমি লাগছে তার। যেই না একটু বিছানায় গা এলিয়ে দিতে যাবে, তার আগে সুমানা সহ ছোট বড় সব কাজে তার রুমে এক গাদা জিনিসপত্র নিয়ে হাজির। সব জিনিসের মধ্যে সবাই আজকের অনুষ্ঠানের জন্য সাজগোজকার জিনিস। সবাই এসব নিয়ে মুস্কানের রুমে এসেছে এই জন্য যে গোল মিটিং করে তার কি আছে, কার কি নেই, কার কি ম্যাচিং প্রয়োজন সব জানার জন্য। কারণ সাজার সময় এসব নিয়ে প্রচুর ঝামেলা হয়। সবকিছু ঠিকঠাক করার পর রুমা জেদ ধরল যে বাগানে গিয়ে হলুদের স্টেজ দেখবে, কেমন কি ডেকোরেশন হয়েছে তা দেখবে। যেই ভাবা সেই কাজ। মুস্কান তো প্রথমে আলসেমির জন্য যেতে চাচ্ছিল না, কিন্তু পরে রুমা তাকে জোর করে নিয়ে যায়। সাথে আছে সুমনা। বাগানে গিয়ে সব ডেকোরেশন দেখে রীতিমতো মুগ্ধ মুস্কান। এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে যে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করবে। স্টেজের আশেপাশে ঘুরে ঘুরে দেখছে মুস্কান, রুমা আর সুমনা। হঠাৎ মুস্কানের চোখ আটকে যায় বাগানের রাখার বেতের চেয়ারে বসা আফরানের উপর। সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্সে একদম নজর কেড়ে নেওয়ার মতো সুন্দর লাগছে। হালকা বাতাসে মাথার অবাধ্য চুলগুলো বেশ জ্বালাতন করছে। ফোন টিপতে টিপতে হাত দিয়ে চুলগুলো ঠিক করলো আফরান। এটা দেখতে বেশ লাগছে মুস্কানের কাছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সে। কেন যেন আফরানকে তার কাছে সাধারণভাবে বসে থাকাটাও অসাধারণ কিছু লাগছে। বেশ কিছুক্ষণ আফরানের দিকে তাকিয়ে রইল মুস্কান, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল সে। নিজের ডান হাত দিয়ে বাম হাতে একটা চিমটি কাটলো সে। আফরানকে এভাবে দেখার কি আছে, আর কেনই বা দেখছে সে? ধ্যাত তেরে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সুমনের হাত ধরে বাড়ির ভেতরে চলে যেতে লাগলো। কিন্তু প্রবেশ পথেই কারোর সাথে ধাক্কা খেলো মুস্কান। ধাক্কা খাওয়ার পর পড়ে যেতে নিলেও সুমনাকে ধরে নিজেকে সামলে নিল। তাকে কে ধাক্কা দিল এটা দেখার জন্য চোখ তুলে তাকালো সে। সামনে থাকা ব্যক্তিটাকে দেখে রাগ হয়ে গেল। ব্যক্তিটা আর কেউ না, আকাশ। মুস্কান বলল, ওই মিস্টার খাটাস খাম্বা, দেখে চলতে পারেন না? চোখ কি মাথার পেছনে রেখে হাঁটেন? সরি বলুন এক্ষুনি। আকাশের কানে মনে হয় মুস্কানের কথাটা গেল না। সে পকেটে হাত দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল। আকাশের এমন কাজে মুস্কান তো থ বনে গেল। সারা বাড়ি বাচ্চাদের চিল্লা চিল্লিতে আর বড়দের ব্যস্ততায় পরিপূর্ণ। ছেলেরা পরেছে নীল রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরেছে সিল্কের নীল রঙের শাড়ি। সবাইকেই এই রঙে বেশ মানিয়েছে। মাহিরাকে পরানো হয়েছে হলুদ রঙের শাড়ি। বাঙালি স্টাইলের শাড়ি পরিয়ে ফুলের গহনা পরানো হয়েছে। খুব মিষ্টি লাগছে তাকে দেখতে। সবাই রেডি হয়ে গার্ডেনে গেল। আফরানকে নীল পাঞ্জাবিতে অন্যান্য দিনের চেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে আজকে। ডান হাতে বেল্টের ঘড়ি আর পাঞ্জাবির হাতা গোটানো। লোমস হাত দুটো যেন মুস্কানকে বারবার তাকাতে জোর করছে। আকাশকেও অনেক হ্যান্ডসাম লাগছে। তার পাঞ্জাবির হাতা দুটো একদম কবজি পর্যন্ত রাখা। গার্ডেনে প্রবেশ করার স্টাইলটা সুমনাকে বেশ আকর্ষণ করেছে, কেন যেন এক অদ্ভুত কারণে। সাধারণ প্রবেশ, কিন্তু তাও যেন একটা নায়ক নায়ক ভাব আছে। মুস্কান শাড়ি পরেছে ঠিকই, অন্যজনের মতো, কিন্তু আঁচলটা অন্যদের মতো রাখেনি। রেখেছে কাঁধের উপর সেফটি পিন আটকিয়ে, কারণ আঁচল সে সামলাতে পারে না। এতে অল্প একটু পেট দেখা যাচ্ছে তার। তবে হাতটা এদিক ওদিক করলে শাড়ি পরার সময় পেটের দিকটায় ব্লাউজের সাথে শাড়ির সেফটি পিন পরতে চেয়েছিল, কিন্তু পরে ভুলে যায়। একজনে যে মুস্কানের এমন শাড়ি পরা দেখে রাগ উঠে যাবে তা তো মুস্কান নিজে জানে না। মুস্কান রুমে ফোন রেখে আসে ভুলে, তাই সেটা আনার জন্য আবার রুমে গেল সে। এদিকে যে তার পিছন পিছন কেউ আসছে সেটা খেয়াল করেনি সে। রুমে এসে বিছানার উপর থেকে ফোনটা হাতে নিল মুস্কান। হঠাৎ করে দরজা আটকানোর আওয়াজে চমকে উঠল সে। সামনে তাকিয়ে অবাক হয়ে গেল সে, কারণ সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না, আফনান।
মুস্কানকে কিছুই বলার সুযোগ না দিয়ে আফরান মুস্কানের হাত ধরে একদম কাছে এনে শাড়ির আঁচল থেকে পিন খুলে আঁচলের ভাঁজ খুলে ছড়িয়ে দেয় আঁচল আর বলে, নাও ইটস পারফেক্ট। তারপর মুস্কানের গালে ছোট্ট করে একটা চুমু দিয়ে তাকে ছেড়ে দরজার কাছে গেল আফনান। আফনানের এমন হুটহাট কাজে পুরাই থ বলে গেল মুস্কান। চোখ দুটো একাই যেন বড় হয়ে এলো তার। কি দিয়ে কি হয়ে গেল, মাথা কাজ করছে না তার, পুরো শরীর যেন জমে গিয়েছে। মুস্কানের এমন অবস্থা দেখে আফনান বাঁকা হেসে বলে, बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरिटा। দরজা খুলে আফনান চলে যেতে লাগলো। দরজা খোলার আওয়াজে যেন হুঁশ ফিরে মুস্কানের। সে দরজার কাছে এসে আফনানকে জোর করে বলল, ওই বাংলাদেশের SRK, এসব কি করলেন আপনি? আফনান না থেমে যেতে যেতে বলল, কেন আবার কবে দেখাবো? আফনান থামলো না দেখে মুস্কান আফনানের পিছু যেতে যেতে বলল, আপনার সাহস তো কম না, আমাকে এভাবে টাচ করার অধিকার কে দিল আপনাকে? আফনান সিঁড়ির কাছে এসে বলল, শাড়ি যে পরেছো ঠিকভাবে পরলেই তো পারো, নাকি ঠিকভাবে শাড়ি পরতে পারো না? তোমার যে পেটের কিছু অংশ দেখা যাচ্ছিল সেটা কি একবারও খেয়াল করেছো? আফনানের এই কথা শুনে মুস্কান অবাক হয়ে গেল, কারণ সে জানতোই না যে শাড়ির ফাঁক দিয়ে তার পেট দেখা যাচ্ছিল। একবার মনেও এসেছিল যে ব্লাউজের সাথে শাড়ির পেটের কাছে সেফটি পিন দিয়ে আটকে রাখবে, কিন্তু পরে ভুলে যায়। নিজের উপর নিজের চরম রাগ লাগে তার। না জানি কত মানুষের চোখে পড়েছে সেদিকে। আজকাল মানুষের নজর তো ভালো না। হাত মুঠো করে চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে মুস্কান। নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে তার। আফরান হাত গুটিয়ে শুধু মুস্কানকে খেয়াল করেছে। সে বোঝার চেষ্টা করে যাচ্ছে যে মুস্কান এভাবে হাত মুঠো করে কেন রেখেছে, আর চোখটাও বন্ধ করে রেখেছে, আর ওভাবে উইদাউট এনি টক দাঁড়িয়ে আছে কেন। অবশ্য এভাবে মুস্কানকে আলতো করে চোখ বন্ধ করে রাখা দেখে আফরানের বেশ ভালোও লাগছে। পরে আফরান মুস্কানের কাছে গিয়ে চোখের সামনে একটা তুড়ি বাজালো। তুড়ির আওয়াজ শুনে মুস্কান যেন বাস্তবে ফিরে এলো। নিজের হাতের মুঠো খুলল সে, আর ধীরে ধীরে চোখটাও খুলল। এখন অনেকের রাগ কন্ট্রোলে। ছোট থেকে নিজের উপর রাগ হলে এভাবে সে নিজেকে রাগ কন্ট্রোল করত। আফরান ভ্রু উঁচিয়ে মুস্কানকে জিজ্ঞাসা করলো, এভাবে দাঁড়িয়েছিলে কেন? ভূত ধরেছিল নাকি, নাকি কিছু সময়ের জন্য পাগল হয়ে গিয়েছিলে? আফরানের কথাগুলো শুনে মুস্কানের আবারও রাগ হতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? আমি দাঁড়িয়ে থাকি, পাগল হই বা আমাকে ভূতে ধরুক, সেটা আপনার জানার বিষয় না। অবশ্যই আমার জানার বিষয়। মুস্কানের সন্দেহের সুরে বলল, আপনার জানার বিষয় কোনো? আপনার জানার বিষয় কেন? কি করবেনটা কি? সেটা তোমার না জানলেও চলবে সেনোরিটা। বলে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে চলে যেতে লাগলো। মুস্কান আবার পিছন পিছন যেতে যেতে বলল, আচ্ছা সেসব না হয় বাদই দিলাম, আপনি কেন আমাকে টাচ করে আমার শাড়ির আঁচল ওভাবে খুললেন বলুন? আমাকে তো বলতে পারতেন আগে বিষয়টা। মুস্কানের কথার কোনো জবাব না দিয়ে আফরান উল্টো দিকে ঘুরে মুস্কানকে দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। 2 নম্বর সিঁড়িতে এসে সে থেমে গেল, হয়তো মুস্কানের কথার কোনো জবাব দেওয়ার জন্য, কিন্তু পারল না। মুস্কান আফরানের কোনো জবাব না পেয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, কিন্তু শাড়ির খোলা আঁচল আটকে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আফরান হাত দিয়ে মুস্কানকে ধরলো। এভাবে হুট করে পড়ার জন্য মুস্কান ভয় পেয়ে গেল। বুক টিপ 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 আওয়াজ করে যাচ্ছে, কারণ এভাবে দোতলার সিঁড়ি থেকে নিচে পড়লে হাত পায়ের হাড় কতগুলো যে ভাঙবে তার কোনো হিসেব দেওয়া সম্ভব না। আফরান ধীরে ধীরে মুস্কানকে সোজা করে দাঁড় করালো। মুস্কান সোজা হয়ে দাঁড়িয়ে শাড়ি চুল ঠিক করতে লাগলো, আর বিড়বিড় করে বলতে লাগলো, এই জন্যই আমি শাড়ির আঁচল সব সময় ভাঁজ করে পড়ি। আফরানের কানে মনে হয় মুস্কানের বলা কথাগুলো গেল। সে বলল, ঠিক আছে, শাড়ির আঁচল ভাঁজ করে পড়ো, প্রবলেম নেই, কিন্তু সব দিক খেয়াল রেখে পড়ো। আফরান আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। কয়েক সিঁড়ি যাওয়ার পর আবারও দাঁড়িয়ে পড়লো। মুস্কানের দিকে ঘুরে সে বলল, আর একটা কথা, সব প্রশ্নের জবাব জানতে হয় না সেনোরিটা। কিছু কিছু প্রশ্নের জবাব অজানা থাকাই ভালো।
হয়তো সময় মতো জবাব পেতেও পারো, আবার নাও। বলে বাঁকা হেসে চলে গেল। আর মুস্কান সেখানেই ঠাই দাঁড়িয়ে রইল। আফনানের বলা কথাগুলো সে ভাবছে শুধু। নিচে নামার পর আফনান আর মুস্কানের বেশ কয়েকবার চোখাচোখিও হয়েছে। এ বিষয়টা বেশ কয়েকবার খেয়ালও করেছে সুমনা। অবশ্য এ বিষয়ে সে বেশি খেয়াল করেছে আকাশের উপর। আকাশের আজকের গেট আপে সুমনা ক্রাশ না খেয়ে পারল না। তার কাছে আকাশের সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে তা হলো বারবার হাত দিয়ে নিজের মাথার চুলগুলো ঠিক করা। তার কাছে মনে হচ্ছে একদম ফিল্মে যেভাবে নায়করা স্টাইল করে নিজের মাথার ঘর ও চুলে হাত বুলায়, আকাশের ভাবটাও একদম সেরকম। যদিও আকাশকে সে এসব নায়কদের সাথে কম্পেয়ার করতে চায় না, কারণ আকাশকে তার কাছে একটি নায়কের থেকেও বেশি ভালো লাগে। আপাতত আকাশ তার ক্রাশ লিস্টের উপরে এখন। সুমনা আর মনেই ভাবছে, আচ্ছা আকাশ কি তার দিকে একবারও তাকিয়েছে? যদি তাকিয়ে থাকেও তাহলে কেমন লাগছে আকাশের কাছে সুমনাকে? এসব ভাবতে লজ্জায় লাল হয়ে এলো সুমনার মুখ। পুরো অনুষ্ঠানে বেশ ভালোভাবে শেষ হয়ে গেল। সবাই বেশ মজাও করেছে। সন্ধ্যার দিকে সবাই বসে গল্পগুজব করতে লাগলো। কিছুক্ষণ বাদে মুস্কানের আম্মু তনয়া বেগম জোরে চিৎকার করে মুস্কানকে ডাকলো। এভাবে ডাকায় সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবতে লাগলো কোনো বড় বিপদ আসেনি তো আবার। মুস্কান তাড়াতাড়ি তার মায়ের রুমে গেল। পিছে পিছে বাদবাকি লোকজন। সবাই দেখলো তনয়া বেগম পুরো আলমারির কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। আলমারির কাছে কিছু একটা খুঁজছেন। মুস্কান তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে কি খুঁজছো আম্মু? তনয়া বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, মাহিরার বিয়ের জন্য আমার গয়নার সেট কোথায় মুস্কান? পাচ্ছি না তো। তনয়া বেগমের এই কথা শুনে মুস্কানের গলা শুকিয়ে এলো। সে কাঁপা কণ্ঠে বলল, আরে ভালো করে দেখো আম্মু, পেয়ে যাবে। তনয়া বেগম আলমারি হাতরাতে কান্নাজনিত কণ্ঠে বললেন, কই পাচ্ছি না আমি। তোমাকে এই দায়িত্ব দিয়েছিলাম, তুই তো বললি এখানে রেখেছিস, তাহলে এখন পাচ্ছিস না কেন? মুস্কান তাড়াতাড়ি আলমারির কাছে গিয়ে গহনা খুঁজতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তার। কি হবে যদি এই গহনা সেট না পায়? এদিক ওদিক খোঁজাখুঁজির পর মুস্কানও হতাশ হতে লাগলো, কারণ সেও গহনা পেল না। মুস্কানের এখন কান্না চলে আসছে, তাও অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সে। সবার চেঁচামেচি শুনে নিজের রুম থেকে মাহিরাও চলে আসে। এসে দেখে এই কাণ্ড। সে তো হতভম্ব হয়ে গেছে। এত টাকার গহনা তাহলে চুরি হয়ে গেল? মুস্কানের চাচি উদ্বিগ্ন সুরে বলল, পেয়েছিস মুস্কান? না চাচি, আমি তো এখানে লকারেই রেখেছিলাম, কিন্তু কোথায়? পুরো কথা শেষ করতে পারল না মুস্কান। তার আগে সজোরে একটা চড় পড়লো তার গালে। আর চড়টা মেরেছেন তনয়া বেগম সবার সামনে। তনয়া বেগম কান্না করছেন। রেগে চিৎকার করে মুস্কানকে বললেন, একটা দায়িত্ব দিয়েছিলাম তোর উপর, তাও তুই সামলাতে পারলি না। পারিসটা কি তুই? সারাদিন দিন দিন করে ঘুরে বেড়াতে দাও, এটা খুব পারবি, অথচ একটা দায়িত্ব কাজ দিলে পারিস না। এখন গহনাগুলো আনবি কোত্থেকে শুনি? এত টাকার গহনা একদিনে তো আবার বানানো সম্ভব না, আর এই মুহূর্তে এত টাকা পাবোই বা কোথায়? মুস্কান গালে হাত দিয়ে কান্না করতে করতে বলল, আম্মু আমি সত্যিই জানি না কোথায় গহনা, আমি এখানেই রেখেছিলাম। এই কথা শুনে তনয়া বেগম আবার মারতে গেলেন মুস্কানকে, কিন্তু তার আগেই মুস্কানের চাচি মুস্কানকে সরিয়ে নেয়। আর মুস্কানের খালা গিয়ে ধরেন মুস্কানের আম্মুকে। তনয়া বেগম চিল্লিয়ে বললেন, এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, এখনই। মুস্কান আর কিছু না বলে নিজেকে চাচির থেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে গেল। চিৎকার চেঁচামেচিতে রুম থেকে বের হয়ে নিচে যেতে যাবে আফনান, কিন্তু তার আগে সে দেখলো মুস্কান কান্না করতে করতে ছাদে গেল। এদিকে আকাশ মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমে ব্যস্ত। এত কিছু হয়ে গেল অথচ সে টেরি পেল না। ছাদে নিঃশব্দে কান্না করছে মুস্কান, বারবার চোখের পানি মুছছে। এদিকে সুমনা মুস্কানকে খুঁজতে খুঁজতে গার্ডেনে গেল। গার্ডেনে না পেয়ে সে নিচ থেকে ছাদের দিকে তাকালো, আর মুস্কানকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। মুস্কান নিচের দিকেই তাকিয়েছিল। সুমনা মুস্কানকে ইশারা করে বলল সে ছাদে আসছে,
কিছুক্ষণ পর মুস্কান অনুভব করলো যে কেউ তার কাঁধে হাত রেখেছে। মুস্কান কিছু না বলে চোখ বন্ধ বন্ধ করে কান্না করতে করতেই সামনে থাকা ব্যক্তিটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তবে এবার নিঃশব্দে নয়, হাউ মাউ করে কান্না করতে লাগলো সে। কান্না করছে তো করছেই, এই কান্না যেন শেষ হচ্ছে না। কারণ এতগুলো মানুষের সামনে তার মা তাকে এভাবে থাপ্পড় মারবে এটা ভাবতে পারেনি সে। প্রায় 10 মিনিট এভাবে কান্না করতেই থাকে মুস্কান। যাকে জড়িয়ে ধরে সে এভাবে কান্না করছে তার জামা যে চোখের পানিতে ভিজে গিয়েছে তা সে খেয়ালই করেনি। কান্না ধীরে ধীরে কমে যেতে লাগলো মুস্কানের। সে খেয়াল করলো তার নাকে পুরুষ পুরুষ পারফিউমের গন্ধ লাগছে। তারপরও আবার খুব কাছে, বলা যায় একদম কাছে। এতক্ষণ কান্না করতে করতে বসেছিল না, তাই হয়তো এতক্ষণ ঘ্রাণটা খেয়াল করেনি সে। কি চিন্তা করে সামনে থাকা ব্যক্তিটার থেকে নিজেকে ছাড়িয়ে নিল সে। এরপর সামনে তাকাতেই চমকে গেল সে, কারণ সামনে থাকা ব্যক্তিটা আফনান। তাহলে সে এতক্ষণ একে ধরে কান্না করছিল? সে তো ভেবেছিল এটা সুমনা, কারণ সুমনাই তো উপরে আসছিল। সে ভাবতেও পারেনি এখানে আফনান হবে আর তাকে জড়িয়ে ধরে এভাবে কান্না করবে সে। খুব লজ্জা লাগছে তার, খুবই লজ্জা। এর জন্য আফনানের সোজা সোজে তাকাতেও পারছে না। মাথা নিচু করে রেখেছে সে। মাথা নিচু করে রেখেই বলল, আই এম সরি, সো সরি। আমি বুঝতে পারিনি যে আপনি হবেন। আমি তো ভেবেছিলাম সুমনা। আফনান ধীর গলায় বলল, ইটস ওকে সেনোরিটা, প্রবলেম নেই। আফনানের কথা শুনে মুস্কান অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আফনান হয়তো রাগ করবে। আফনানের বলা শেষ শব্দটা সেনোরিটা মুস্কানের কানে এখনো বাজছে। কেন যে এই সম্বোধনটা মন ছুঁয়ে দিল মুস্কানের। এই সুন্দর করে আফনান সেনোরিটা বলেছে, মন চাচ্ছে বারবার শুনি। রাতের নিকষ আলো আধার নামতে এখনো কিছু সময় বাকি আছে। সাঁঝের আলো খেলা করছে যেন সারা আকাশ জুড়ে। সেই আলো মুস্কানের মুখে এসে পড়ছে, কেমন একটা নীলচে কালো লাল রঙের মিশ্রণ। এই আলোতে মুস্কানকে দেখতে অপরূপ লাগছে। সাঁঝের এই সুন্দর আলোতে চোখের বেরং পানিও যেন সুন্দর একটা মিশ্রিত রং ধারণ করেছে। আফনানের বারবার ইচ্ছে করছে মুস্কানের গাল বেয়ে পড়া চোখের পানি আলতো হাতে মুছে দিতে, কিন্তু কোন অধিকারে সে মুছে দিবে এ পানি? এ চিন্তা করতে করতে সে দেখলো মুস্কান হাতে উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। এ চুপচাপ থাকাটা বেশ জ্বালাচ্ছে আফনানকে। তাই সে ভাবলো নিজেই কথা বলা শুরু করবে, কিন্তু তার আগে মুস্কান বলল, আমি আবারও সরি বলছি। আমার জন্য আপনার জামা ভিজে গিয়েছে। আমি ইচ্ছে করে করিনি এমন। আফনান খুব নরম সুরে বলল, বারবার সরি বলার কোনো প্রয়োজন তো দেখছি না আমি। অজান্তেই হোক, যাই হয়েছে ভালোর জন্য হয়েছে। অ্যাটলিস্ট কান্না করে একটু হালকা তো হতে পেরেছ। মাঝে মাঝে এভাবে মন খুলে কাঁদলে একটু মনের ব্যথাটা দূর হয়, তখন অনেকটাই হালকা লাগে নিজেকে। তোমরা মেয়েরা তো ইচ্ছা মতো কান্না করতে পারো, কিন্তু দেখো ছেলেদের এইভাবে কান্না করার অধিকারটুকু নেই, কারণ সবাই কি না কি বলবে। সেটা সত্যিই ঠিক। মুস্কান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি ভাবিও নি যে আমার দ্বারা এমন ভুল হবে, অথচ আমি ঠিক জায়গাতেই গহনা রেখেছিলাম। না জানি গেল কোথায়, এখন খুঁজে পাবে নাকি সেটাও জানি না। বলতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো মুস্কানের। মুস্কানের আব্বু বাজার থেকে এসে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। প্রথমে খুব অবাক হন উনি, পরে নিজের রুমে গিয়ে দেখেন ছোটখাটো একটা ভিড়। এ দেখে প্রথমে ওনার বুক কেঁপে ওঠে, না জানে কি হয়েছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখেন তনয়া বেগম কান্না করছেন। উনি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বললেন, মাহিরা রান্নু, এভাবে কান্না করছো কেন? কি হয়েছে? মুস্কানের মামি বলল, ভাইজান, মাহিরার বিয়ের সব গহনা মনে হয় চুরি হয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না কোথাও। এটা শুনে মুস্কানের আব্বু আটকে উঠলেন। তিনি বললেন, কি বলছো? কি সব জায়গায় ভালো করে খুঁজেছো? লকারে খুঁজেছো? মুস্কানের আম্মু কান্না জড়িত কণ্ঠে বললেন, আলমারি তন্ন তন্ন করে খুঁজে পাইনি। বাইরের লকারে দেখেছো? মুস্কানের আম্মু এর কথা শুনে কান্না বন্ধ করে বললেন, না তো, সেখানে তো দেখিনি। আর
ওখানে থাকবে বা কেন? আমি মুস্কানকে দিয়ে আলমারির লকারে রেখেছি গয়নাগুলো। মুস্কানের আব্বু তৎক্ষণাৎ গিয়ে রুমের বড় মজবুত লকার খুললেন আর সৌভাগ্যক্রমে গহনাগুলো সেখানেই পেলেন। সবাই গহনা দেখে অবাক হয়ে যায়। কেউই ভাবেনি যে গহনা এখানে থাকবে। সবাই ভেবেছিল গহনা চুরি হয়ে গিয়েছে। মুস্কানের আব্বু বললেন, আমি আজকে বিকেলে বাজারে যাওয়ার আগে গয়নার আলমারির লকারের থেকে বাইরের লকারে রেখে গিয়েছি, কারণ আলমারির লকারের চেয়ে ওই লকার মজবুত বেশি আর পাসওয়ার্ডও কঠিন। মুস্কানের আম্মুকে এ কথা বলে যাব, কিন্তু সে তো কাজে ব্যস্ত ছিল তখন, তাই ভাবলাম বাজার থেকে এসেই বলবো, কিন্তু কে জানতো এমন হবে। মুস্কানের আব্বু এ কথা শুনে বললেন, এই কাজটা কে করলে? তুমি? এর জন্য আমি মেয়ের গায়ে হাত উঠিয়েছি, তাও আবার সবার সামনে। সে কি, তাই বলে ভালোভাবে না দেখে মেয়ের গায়ে হাত তুললে? প্রথমেই গয়না না পেয়ে আমার মাথা কাজ করছিল না। সুমনা, তাড়াতাড়ি মুস্কানকে ডেকে নিয়ে আয়, না জানি কোথায় আছে মেয়েটা। সুমনা তখন মুস্কানের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু মামি সুমনাকে পানি আনার জন্য পাঠিয়ে দেয়, তাই তখন যাওয়া হয়নি। সুমনা তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে গিয়ে দেখলো আফনান আর মুস্কান কথা বলছে। সুমনা আফনানকে এখানে আশা করেনি। সে মুস্কানকে দূর থেকে ডেকে বলে, মুস্কান, নিচে চল তাড়াতাড়ি, গহনা পাওয়া গিয়েছে, তোকে ডাকছে। এ কথা শুনে মুস্কান তাড়াতাড়ি রুমের উদ্দেশ্যে গেল। পিছে পিছে আফনানও গেল। মুস্কান রুমে আসার সাথে সাথে তনয়া বেগম মুস্কানকে জড়িয়ে ধরে বললেন, এইভাবে মারাটা সত্যি উচিত হয়নি আমার। সব আগে ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। গয়না ওই বড় লকারে ছিল। তোর আব্বু বিকেলে রেখে গিয়েছিল, আমাদেরকে বলার সুযোগ পাইনি। কিছু মনে করিস না মা। কিছু মনে করিনি আম্মু। আজকের রাতে ঘুম আসছে না মুস্কানের। কি যে হয়েছে নিজেও বুঝছে না। এপাশ ওপাশ করতে করতে আবার সেই গিটারের আওয়াজ। কিছুক্ষণ পর গান শুরু হলো। পুরো গানটা গতকাল রাতের মতো আজকেও মন ছুঁয়ে দিয়েছে। গান শেষ হওয়ার পরেই মনে হয় গানটা কেন শেষ হলো। গানগুলো যেমন পছন্দের, এখন গায়কও পছন্দের হয়ে গেল। এই গায়কটাকে খুব দেখতে ইচ্ছে করছে। গানগুলো আর কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছে সে। প্রেমে পড়ারই কথা, কারণ এতটা সুন্দর করে গান গাওয়ার ব্যক্তিটার প্রতি একটা ঝোঁক চলে আসে। বারবার শুনতে ইচ্ছে করে তার গলা। সকালবেলা সবার চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলো মুস্কানের। প্রায় প্রতিদিনই এভাবেই ঘুম ভাঙে বলা যায়। যেদিন একটু গভীর ঘুমে থাকে সেদিন সুমনার ঝাঁকুনিতে ঘুম ভাঙে তার। বাড়িতে মেহমান আসা থেকে এমন হচ্ছে তার সাথে। সকালে নাস্তা করে মুস্কান ছাদে এসে দাঁড়িয়েছে। সুমনা নিচে বসে ফোন টিপছে। জোর করেও তাকে আনা যায়নি ছাদে। ছাদে দাঁড়িয়ে সকালের স্নিগ্ধ বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মুস্কান। খুব একটা রোদ নেই আকাশে, হালকা মেঘলা আকাশ। হয়তো হুট করে বৃষ্টির আগমন হতে পারে। বৃষ্টির কথা মনে পড়তে মুস্কানের মনে তীব্র একটা ইচ্ছা জাগলো বৃষ্টিতে ভেজার। অনেকদিন ভেজে না সে। বৃষ্টিতে ভেজার মজাই আলাদা, অন্যরকম একটা অনুভূতি হয়। সে অনুভূতিটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণ পর ছাদে আসলো আকাশ আর আফনান। তারা এসে দেখলো মুস্কান চোখ বন্ধ করে কিছু একটা অনুভব করার চেষ্টা করছে, হয়তো এই পরিবেশটা। আকাশ ধীর গলায় বলল, মুস্কান, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? এভাবে হুট করে কারোর গলার আওয়াজে চমকে ওঠে মুস্কান, কিন্তু সে ভাবটা বাইরে প্রকাশ করে না। সে পাশ ফিরে দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আফনান। মুস্কান আকাশকে লক্ষ্য করে বলল, কি বলবেন বলুন। আকাশ একটু ইতস্তত করে বলল, মুস্কান, আমরা কি আবার আগের মতো বন্ধু হতে পারি? বলে মুস্কানের দিকে হাত বাড়িয়ে দেয়। এ দেখে মুস্কান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলেই কি আবার সব আগের মতো করা যায় নাকি? একটা ভাঙা গ্লাসকে কি আবার আগের মতো করে ফেলা সম্ভব? হয়তো জোড়া দেওয়া যায়, কিন্তু দাগ তো রয়েই যায়। মুস্কানের এই কথা শুনে আকাশ মাথা নিচু করে নিজের হাত ফিরিয়ে নিল আর বলল, 10 বছর আগের কথা এভাবে মনে গেঁথে নিয়ে থাকবে কতদিন? অতীত নিয়ে কতদিন বাঁচা যায় বলো? আর 10 বছর আগে যেটা হয়েছিল সেটা নিতান্তই আমার না বোঝার জন্য হয়েছিল। আমি না বুঝে তোমাকে ওভাবে চড়টা মারি। আসলে সেই সময়টাতে বয়সের একটা প্রভাব ছিল। এখন এসব পছন্দ, প্রেম, ভালোবাসার প্রতি স্বভাবতই মানুষের ঝোঁক থাকে বেশি। আমারও ছিল। এই জন্য না জেনে বুঝে তোমার সাথে এমন বিহেভ করি। এখন মনে হয় যে আসলে হয়তো তোমার কোনো ভুলই ছিল না সেদিন। আমি বেশি বেশি করে ফেলেছিলাম। এই জন্য সরি, আই এম এক্সট্রিমলি সরি।
মুস্কান হালকা হেসে বলে, সেদিন আমার আসলেই কোনো দোষ ছিল না। সেদিনকার প্রতিটা ঘটনা যে আমার একদম ভালোভাবে মনে আছে তা না, কিন্তু এতটুকু মনেই আছে যে সেদিন আমি ছবিটা ইচ্ছে করে নেইনি। আকাশ বিনতি সুরে বলল, আচ্ছা সেসব কি বলা যায় না? ওসব অনেক আগেকার বিষয়। অতীতকে মনে রেখে কেন আমরা বর্তমান আর ভবিষ্যৎকে নষ্ট করব? প্লিজ মুস্কান, আমি চাই আমাদের মধ্যে আগেকার মতো বন্ধুত্ব হোক। এটা চাও কি অন্যায়? মুস্কান কিছুক্ষণ ভেবে বলল, চেষ্টা করা যায়, যদিও আগের মতো সব সম্ভব না, তারপরেও। মুস্কানের কথা শুনে আকাশ মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় মুস্কানের দিকে। মুস্কানও হালকা হেসে হাত মিলিয়ে দেয় আকাশের সাথে। আকাশের মুখে হাসির রেখেই বলল, তবে আজ থেকেই শুরু হোক এই বন্ধুত্বের পথ নতুন রূপে। মুস্কান কিছু না বলে শুধু মুখে হাসি রেখে মাথা নাড়ায়। এদিকে যে আকাশ আর মুস্কানের এইভাবে হাত মিলালো দেখে আফনানের যে ভেতরে জ্বলে যাচ্ছে তা তো আর কেউ জানে না। আফনানের মনে মনে বলছে, এত হাত মিলানোর কি দরকার? এমনি তো বন্ধুত্বের শুরু করা যায়। আচ্ছা এরা হাত মিলাক, আমার কি? আর ছোটবেলার বন্ধু তো সমস্যা নেই তো। কিন্তু আবার এটা দেখতেও আমার রাগ লাগছে। কি এক ঝামেলা! উফ, কতক্ষণ এইভাবে থাকবি? চল নিচে যাই। আর একটু কথা তো বলতে দিবি। পরে কথা বলিস, এখন চল তো নিচে। এসব দেখে মুস্কান হেসে বলে, নিচে যান, আপনার বন্ধুর হয়তো কোনো কাজ আছে। আফরান মুস্কানের কথা শুনে আকাশকে টানতে টানতে নিয়ে নিচে আসে। মুস্কান ছাদে দাঁড়িয়ে থাকে। সে অপেক্ষা করছে বৃষ্টির জন্য, কখন একটু বৃষ্টি হবে আর সে আনমনে ভিজবে। কিন্তু এই বৃষ্টি আসার নামই নেই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে সে রুমে চলে আসে। রুমে এসে দেখলো সুমনা এখনো ফোন টিপছে। মুস্কান যে রুমে এসেছে সেদিকে খেয়াল নেই তার। মুস্কান গিয়ে সুমনার মাথায় হালকা একটা চাটি মেরে বলল, সে কখন থেকে ফোন নিয়ে পড়ে আছিস, দেখছিস নাকি? সুমনা ফোনের দিকে তাকিয়েই বলে, একটা থ্রিলিং মুভি দেখছিলাম। মুস্কান বিছানায় বসতে বসতে বলে, ও তাই নি, যাই হোক, একটা ভালো খবর শুনবি? সুমনা সেই আগের মতো ফোনের দিকে তাকিয়েই বলে, বল শুনি। আকাশ ভাইয়ের সাথে আমার আবার ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। আকাশের কথা শুনে সুমনার সাথে সাথে ফোন রেখে বলে, কি বললি? আর একবার বলতো। মুস্কান মুখ বাঁকা করে বলল, কানে কম শুনিস নাকি? আরে বল না, কি বললি? বললাম যে আমার আর আকাশ ভাইয়ের মধ্যে সব ঠিক হয়ে গিয়েছে, একদম আগের মতো। সব মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে গিয়েছে। উনি সকালে ছাদে এসে কথা বলে সব ঠিক করে দিয়েছে। এটা শুনে সুমনা মুখে একটা জোরপূর্বক হাসি এনে বলল, বাহ, ভালো তো। সুমনার মন এখন অন্যদিকে। সে ভাবছে আকাশের মুস্কান যেহেতু আগের মতো বন্ধু হয়ে গিয়েছে, তাই আকাশের মনে আবার মুস্কানের জন্য কোনো ফিলিংস চলে আসবে না তো। কারণ ছেলে মেয়ের মধ্যে খুব কমই বন্ধুত্ব থাকে, কেননা কোনো এক সময় এটা ভালো লাগা এমনকি ভালোবাসায় পরিণত হয়। সুমনা ভাবছে বন্ধুত্ব থাকুক, কিন্তু ভালোবাসাটা যেন এটা পরিণত না হয়। কারণ সে যে আকাশকে পছন্দ করতে শুরু করেছে, এটা আর তার অজানা নয়। এসব ভাবতে ভাবতে একটা অজানা ভয় গ্রাস করল সুমনাকে। মুস্কান আলমারির কাছে গিয়ে আলমারি খুলে কাপড় চোপড় নিল শাওয়ার নিবে বলে। কাপড় নিতে গিয়ে মুস্কানের চোখ পড়লো আলমারির এক কোনায় রাখা আকাশ আর তার ছোট্টবেলার ছবিটার দিকে। এতদিন ছবিটা দেখে খুব রাগ লাগতো তার, কারণ সেদিনকার আকাশের সেই ব্যবহার। আর আজকে এই ছবিটা দেখে মনের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। সে ছবিটা নিয়ে আলমারি আটকে সুমনার কাছে আসলো। সুমনাকে বলল, দেখ আমার আর আকাশ ভাইয়ের ছোটবেলার ছবি। সুমনা ভ্রু উঁচিয়ে মুস্কানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মনে আছে তো। এই ছবি কোথা থেকে আসলো? এতকাল তো দেখিনি। মুস্কান ছবির দিকে তাকিয়ে বলল, আমার আলমারির এক কোনায় অবহেলায় পড়েছিল এটা, আজকে হঠাৎ চোখে পড়লো। এতদিন তো এই ছবিটা ভালো লাগতো না, কিন্তু এখন এই ছবিটা আবারও ভালো লাগা শুরু করেছে, কারণ ফ্রেন্ডশিপ আবার আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা আকাশ ভাইয়ের রুমে একটু চল না, ওনাকে একটা ছবি দেখাবো, দেখতে চাই যে এই ছবিটার কথা ওনার মনে আছে কিনা। সুমনা হতাশ ভঙ্গিতে বলল, ঠিক আছে চল। রুমের দরজা হালকা লাগালো, মানে দরজা পুরোপুরি বন্ধ না।
প্রথমে মুস্কান রুমে ঢুকতে গিয়েছিল, কিন্তু পরে সেদিনকার কথা মনে আসলো, তাই সে আগে দরজা দুবার টোকা দিল। ভিতর থেকে একজন বলল, আসুন। এ কথা শুনে আর দেরি না করে মুস্কান আর সুমনা রুমে ঢুকে গেল। রুমে ঢুকেই সামনে যা দেখলো তাতে দুজনেরই চক্ষু চড়ক গাছ। কারণ রুমে বসবাসরত দুই বান্দার এক বান্দার গায়েও কাপড় নেই। আকাশ পরে আছে একটা ট্রাউজার, আর আফরান শুধু ট্রাউজার পেঁচিয়ে আছে। দুজন বসে বসে অতি মনোযোগ সহকারে ফোন টিপছে। এজন্য কে যে আসলো সেদিকে কারোরই খেয়াল নেই। আকাশে ফোন টিপতে টিপতে মুস্কান আর সুমনাকে আসতে বলে। মুস্কান আর সুমনা আকাশ আর আফনানের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি দরজার দিকে মুখ করে দাঁড়ায়। মুস্কান বলে, আপনারা দুজন প্লিজ আগে কাপড় পরে নিন, তারপর আমরা রুমে আসছি। বলে সুমনাকে নিয়ে মুস্কান রুম থেকে তড়িগড়ি করে বের হয়ে গেল। এভাবে হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় আকাশ আফনান দুজনেই চুপ হয়ে আছে। কি দিয়ে কি হয়ে গেল মাথায় ঢুকছে না কিছুই। এভাবে খালি গায়ে যে তারা আছে আর রুমের ভিতরে কাউকে আসার পারমিশনও দিয়ে দিয়েছে বুঝতেও পারেনি। কারণ ফোনে দুজন এতটাই মগ্ন ছিল, মুস্কানের বলা কথাগুলো কানে গিয়েছিল আফনানের। তাই সে একটা টি শার্ট আর ট্রাউজার হাতে নিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। যাওয়ার আগে আকাশের দিকে একটা টি শার্ট ছুঁড়ে মেরে পরে নিতে বলল। আফনান নিজেই নিজেকে বকছে, এই ফোনটাই যত ঝামেলার মূল। ফোনে এত বিজি থাকি কেন বুঝি না। আশেপাশে কি হচ্ছে সেটা তো একটু খেয়াল রাখা উচিত। আকাশ তাড়াতাড়ি টি শার্টটা গায়ে চড়িয়ে দরজা খুলে মুস্কান আর সুমনাকে ভিতরে আসতে বলে। তারা দুজন এসে সোফার উপরে বসলো। মুস্কান বলল, আপনারা দুজন অলওয়েজ রুমে এইভাবে থাকেন নাকি? একটাবারও আপনাদের রুমে আপনাদের গায়ে শার্ট দেখলাম না। রুমের ভেতর কি ফুল ড্রেসে থাকতে পছন্দ করেন না নাকি? আফনান ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, আর একটু গরম পড়ছে তো তাই আর কি। মুস্কান মুখ বাঁকিয়ে বলল, তো আমাদের তো আসতে অসুবিধাও করতে পারেন। আফনান মাথা চুলকাতে বলল, আরে অত শত খেয়াল ছিল না, আকাশ তোমাদের আসার পারমিশন দিয়েছে। আফনানের কথা শুনে মুস্কান আর সুমনা সরু চোখে আকাশের দিকে তাকায়। আকাশ দাঁত কেলিয়ে হেসে বলে, আরে সব বাদ দাও, হঠাৎ তোমরা যে এসেছো। মুস্কান নিজের হাতে থেকে ছবিটা আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে, এই ছবির কথা মনে আছে আপনার? মুস্কানের চোখে মুখে উৎসুকতা। তার মন খুবই জানতে চাচ্ছে যে আকাশের এই ছবির কথা মনে আছে কিনা। আবার এমনও হতে পারে আকাশ ভুলেও যেতে পারে। আকাশ কিছুক্ষণ ভেবে বলল, মনে আছে তো, কেন মনে থাকবে না? তুমি যেরকম জিদ ধরেছিলে মেলায় যাওয়া নিয়ে, তা কি আর ভোলা যায়? আকাশের কথা শুনে মুস্কানের মুখে হাসির রেখা ফুটে ওঠে। সে মুখে হাসি রেখেই বলে, আপনাকে তো কোনো মতেই রাজি করানো যাচ্ছিল না, শেষ পর্যন্ত আঙ্কেলের বকা শুনে রাজি হইলেন। আকাশ ছবির দিকে তাকিয়েই বলল, সব মনে আছে। এভাবে করে এই ছবি দিয়ে আকাশ আর মুস্কান বেশ কিছুক্ষণ ধরে গবেষণা চালালো। আফনান আর সুমনা একদমই ভালো লাগছে না। তারা নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে সব দেখছে। এছাড়া আর করারই বা কি আছে? ছোটবেলায় আলাদা হয়ে যাওয়া দুই দোস্ত একসাথে হলে যা হয় আর কি। বিকালের দিকে সব মেয়েরা হাতে মেহেন্দি নিল। মেহেদি দেওয়া নিয়ে সে এক হুলস্থুল কাণ্ড। মেহেদি আর্টিস্ট যে কজন এসেছে তারা কুলাতে পারছে না। কতজনকে মেহেদি দেওয়া যায়, হাত ব্যথা হয়ে যায়। কিছুক্ষণ বসেছিল তারা। পরে আর উপায় না পেয়ে সুমনা মুস্কান আর দুজন মিলে মেহেদি দেওয়া শুরু করে। তারা একজন আশায় বসেছিল যে মেহেদি আর্টিস্টের থেকে হাত ভরে মেহেদি নিবে, কিন্তু তা কি আর হবে নাকি কে জানে। মুস্কানরা চারজন মেহেদি দেওয়া শুরু করায় বেশ এগিয়ে গেল মেহেদি দেওয়া। সবশেষে মুস্কান আর সুমনা মেহেদি আর্টিস্টের থেকে মেহেদি দিল একদম হাত ভরে। বসে বসে ঝিমোচ্ছে সুমনা। দীর্ঘ 2 ঘন্টা ধরে শুধু বসেই আছে সে। মুস্কানের হালকা ধাক্কা দেওয়াতে চোখ খুলল সুমনা। চোখ খুলেই বেশ খুশি হলো সে, কারণ মেহেদি দেওয়া শেষ তার। মুস্কানের মেহেদি দেওয়া শেষ হয়েছিল তাও প্রায় 8 ঘন্টা আগে। সে বসে বসে সুমনার মেহেদি দেওয়া দেখছিল। সুমনা হাই তুলে বলল, আমার না যথেষ্ট সন্দেহ হচ্ছে যে আমি অত রাত পর্যন্ত জাগতে পারবো নাকি। মুস্কান বসা থেকে উঠতে উঠতে বলল, আরে জাগতে পারবি দেখিস, সবাই যখন একসাথে মজা করবে তখন তোর একটুও ঘুম পাবে না দেখিস। আচ্ছা চল একটু পানি খেয়ে আসি। সুমনা উঠতে উঠতে বলল,
ঠিক আছে চল। মুস্কান সুমনার দিকে তাকিয়ে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। ফলস্বরূপ খেলো একটা ধাক্কা, তাও আবার আফনানের সাথে। ধাক্কা লাগায় বাম হাতের মেহেদি একটু নষ্ট হয়ে যায়। এদিকে সুমনা যে বলবে আফনান আসছে তারও কোনো উপায় নেই, কারণ বেচারি ঘুমে প্রায় চোখ বন্ধ করেই হাসছিল। মুস্কানের হাতের মেহেদি নষ্ট হওয়ায় যেমন খারাপ লাগছিল তেমন রাগও হচ্ছিল। মেহেদি নেওয়াটা খুবই পছন্দের মুস্কানের কাছে। একটু থেকে একটু মেহেদি নষ্ট হলে সে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। সে একবার মেহেদির দিকে তাকাচ্ছে তো আরেকবার সামনে থাকা ব্যক্তির দিকে তাকাচ্ছে। রাগটা আরো বেড়ে গেল। এই দেখে যে এই কাজটা আফনানের কাজ। কোনো ছোট বাচ্চা হলে নিজেকে রাগটা কন্ট্রোল করত, কিন্তু সামনে আফনান খাম্বাটা দেখে সে রাগটাকে কন্ট্রোল করতে পারলো না। মুস্কান জোরে জোরে বলল, ওই মিয়া, আপনার চোখ থাকে কোথায় শুনি? চোখটা কি রুমে রেখে এসেছেন নাকি? মুস্কানের এভাবে জোরে চিল্লানিতে সুমনা বড় বড় চোখ করে ফেলে। এমন চিৎকার শুনে পাশে থাকা যে কারোর ঘুম ভেঙে যাবে। আপনার নিজের টি শার্ট থেকে মেহেদি মুছতে মুছতে বলল, সেম প্রশ্ন আমারও। তোমার কি চোখ নেই? আমার পছন্দের একটা টি শার্ট দিলে তো নষ্ট করে। মুস্কান এমন ভাব ধরেছে যেন এখন কোমর কাপড় বেঁধে ঝগড়া করতে নামবে। সে রেগে বলল, ব্যাটা বজ্জাত কোথাকার, আমার মেহেদি নষ্ট করেছেন সেদিকে খেয়াল নেই তাই না? এত সুন্দর করে দেওয়া মেহেদি আপনি নষ্ট করলেন কেন আগে বলুন? এই আমি নষ্ট করেছি কোথায়? নিজে অন্যদিকে তাকিয়ে হাঁটবে, গুঁতো খাবে নিজে না দেখে, আর দোষ দিবে আমার উপর? বাহ বাহ, আগে নিজের দোষটা দেখো। মুস্কান আফনানের দিকে মুখ এগিয়ে বলে, এই মিস্টার সাদা হাতি, দোষ আমার না, দোষ আপনার। আপনি এদিকে দেখে হাঁটতে পারেন না? এদিকে যে এত মেয়ে আছে সেই একটু দেখে হাঁটা উচিত ছিল আপনার। এই মেয়ে, তুমি আমাকে সাদা হাতি বললে কেন? কোন দিক দিয়ে আমি এমন লাগি শুনি? একদম এমনই লাগে, তাও ভালো লাগে না আপনাকে বান্দি বলি। তাও ভালো যে আপনাকে বান্দি বলি। সে যাই হোক, আগে দেখুন আমার কতটুকু মেহেদি নষ্ট করেছে। একটু আফসোস হয় না বাচ্চা একটা মেয়ের সুন্দর করে দেওয়া মেহেদি নষ্ট করে দিতে? বলেই মুস্কান আফনানের মুখের দিকে নিজের মেহেদি ভরা হাত বাড়িয়ে দিল। আফনান চোখ কুঁচকে হাতের এদিক ওদিক দেখে বলল, সামান্য একটু মেহেদি নষ্ট হয়েছে জাস্ট, তার জন্য এত চেঁচানোর কি আছে শুনি? আর আফসোস হবে কোন দুঃখে? মুস্কান চোখ বড় বড় করে বলল, আপনার কাছে এটা সামান্য মনে হয়? আপনি এতটা খারাপ জানতাম না। ছোট একটা মানুষের হাতে মেহেদি নষ্ট করে একটু সরি বলবে না, উল্টো এই সেই কথা বলছে। আফরান অন্যদিকে তাকিয়ে ধীর গলায় বলল, কিসের ছোট বাচ্চা? আজ বিয়ে দিলে কয়দিন বাদেই এক বাচ্চার মা হয়ে যাবে। মুস্কান হয়তো কথাটা কিছু শুনেছে, তাই সে বলল, কি বললেন আপনি? এদিকে দুজনের ঝগড়ার অতিষ্ঠ হয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসলো সুমনা। কান মাথা যেন তার গিয়েছে অর্ধেক, গালটাও শুকিয়ে আসছে, কিন্তু পানি খাবেই বা কিভাবে? দু হাতেই তো মেহেদি ভরা। সুমনা অসহায় গলায় বলল, এই মানুষটাকে কেউ একটু পানি খাইয়ে দাও, বড়ই অসহায় আমি। দয়া করিয়া আমাকে কেউ পানি পান করাইয়া দাও, গলা শুকিয়ে আসতেছে। চোখ বন্ধ করে সুমনা বিলাপ করছে বসে বসে। হঠাৎ মনে হলো কেউ তার মুখের কাছে পানির গ্লাস ধরলো, তাই চোখ খুলে সামনে তাকালো সে। আর চোখ খুলতেই আকাশকে দেখতে পেল। আকাশ পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, মুখে সুন্দর একটা হাসি। যে হাসি দেখে মনটা ভরে গেল সুমনার। সব ক্লান্তি যেন দূর করে দেয় এই হাসি। আকাশ সুমনার ঠোঁটের কাছে পানির গ্লাস লাগিয়ে বলল, না, এবার পানিটা খেয়ে নাও। আকাশের কথা শুনে সুমনা ঢক ঢক করে পুরো পানি খেয়ে ফেলল। সুমনার পানি খাওয়া শেষে আকাশ টেবিলে গ্লাস রাখতে রাখতে বলল, এবার পিপাস গিয়েছে? সুমনা মুখে একটা হাসি এনে বলল, গিয়েছে। তুমি যেমন ভাবে সব বলছিলে না, মনে হচ্ছিল এক্ষুনি পানি না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার। আচ্ছা, ওদিকে চলো, দেখি দুজনের ঝগড়া থামানো যায় নাকি। হ্যাঁ চলুন। আকাশ হাঁটতে হাঁটতে বলে, আমার থেকে একটু দূরেই থাকো সুমনা। কখন যেন আবার আমার কাছ থেকে তোমার মেহেদি নষ্ট হয়ে যায়, তখন আবার এদের মতো ঝগড়া করতে হবে না। বলেই হেসে দেয় আকাশ। আকাশের এই কথা শুনে সুমনা বিড়বিড় করে বলে, হোক না একটু ঝগড়া, দুষ্টু মিষ্টি ঝগড়া, ব্যাপারটা বেশ ভালো হবে।
আকাশ সুমনার বিড়বিড় করা শুনে বলল, কিছু বললে তুমি? না না, তেমন কিছু না, বললাম যে সাবধানেই আছি, লাগবে না মেহেদি। সেটাই ভালো। আকাশ গিয়ে আফনানের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার রে আফনান, আমার ছোট ময়নাটাকে এত জ্বালাচ্ছিস কেন? আকাশের কথা শুনে মুস্কান চোখ উল্টিয়ে বলল, দেখুন আকাশ ভাইয়া, আপনার এই তেরা বন্ধুটা নিজের দোষ স্বীকার করে একটু সরি বলছে। আকাশ আফনানের দিকে তাকিয়ে বলল, কিসের জন্য সরি বলছিস না ওকে? আফনান মুস্কানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, কোন দুঃখে ওকে আমি সরি বলবো, যেখানে আমার কোনো দোষই নেই? আচ্ছা, দোষ থাকুক আর নাই থাকুক, একটু সরি বললে কি এমন হয়ে যায়? সরি বলে দে দোস্ত, মেয়ে মানুষ তো। আকাশের বলা শেষ কথাটা ধরে বসে মুস্কান সে বলে, মেয়ে মানুষ মানে আমরা কি দয়ার পাত্র? এমন ভাব দেখাচ্ছেন। সুমনা মুস্কানের কাছে এসে বলল, মুসু, বাদ দে না, আর কত ঝগড়া করবি? আরে আমি তা বলেছি না। আচ্ছা আফনান, তুই সরি বলছিস না কেন? আফনান যুদ্ধে হারা এক সৈনিকের মতো বলল, আচ্ছা সরি। সরি শুনে মুস্কান একটা তৃপ্তির হাসি দিল। সে মুখ টিপে হেসে বলল, এই শুকনো সরিতে কোনো কাজ হবে না, আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে, অথবা আমি যা চাইবো তা। আফনান চোখ বড় বড় করে বলে, এটা ঠিক না, সরি চেয়েছো বলছি, আবার কিসের খাওয়া দাওয়া? মুস্কান সরু চোখে তাকিয়ে বলে, কেন পকেটে টাকা নেই? সামান্য খাবার খাওয়াতে পারবেন না? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। এটা তাহলে ট্রিট নেওয়ার ধান্দা ছিল বুঝি? মুস্কান মুখ টিপে হেসে বলে, না না, আর আপনার না জানলেও চলবে। বলে মুস্কান চলে গেল। সাথে সুমনাকে ইশারা করলো তার সাথে যাওয়ার জন্য। মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে রইল আফনান। মুস্কানের সাথে এতক্ষণ ঝগড়াটা করে বেশ ভালোই লাগলো তার। ইচ্ছে করেই তা বাড়িয়ে যাচ্ছিল আফনান, কারণ মুস্কানের সাথে একটু সময় কাটাতে অনেক মন চাচ্ছিল আফনানের। আজকে তা পেরেছে সে, ঝগড়ার মাধ্যমেই হোক পেরেছে তো সে। মুস্কানের কিছু কিছু বাচ্চামো স্বভাব অনেক ভালো লাগে তার। মুস্কান কিন্তু দেখতে যে খুব সুন্দরী তা না, কিন্তু আফনানের মনে সে একটু একটু করে জায়গা করে নিতে শুরু করেছে। এ বিষয়টা মুস্কানের অজানা, হয়তো আফনানেরও। মুস্কানের কথা বলা, চোখ নাড়ানো, এসব দেখতে বেশ লাগছিল আফনানের কাছে। মুস্কানের কথা চিন্তা করতে করতে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আফনানের মুখে হাসি দেখে আকাশ সন্দেহের সুরে বলে, এভাবে একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? পাগল তো হয়েই গিয়েছি, হয়তো কারোর প্রেমে। আকাশ মাথা চুলকে বলে, মানে কার প্রেমে? সে পরে জানবি দোস্ত, একটু ওয়েট কর। বলেই আফরান গার্ডেনে চলে গেল, আর আকাশ বেকুব বনে দাঁড়িয়ে রইল সেখানেই। রাত প্রায় 11টা। 10-12 জন মেয়ে ছাদে এসে ছাদের দরজাটা লাগিয়ে দেয়। এই 10-12 জন মেয়ে এসেছে ব্যাচেলার্স পার্টির জন্য। প্রথমে রুমে পার্টি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কোনো রুমই সম্পূর্ণ খালি ছিল না, তাই শেষ পর্যন্ত ছাদেই আসতে হলো। ছাদে একটা বড় শামিয়ানা টানিয়ে নিয়েছে, আর কতগুলো চেয়ার রেখেছে। পার্টিতে 10 বছরের কম কেউ নেই। মুস্কানের 2 ভাবিও এসেছে পার্টিতে। পার্টির জন্য সব খাবার দাবার সন্ধ্যার দিকে এনে রেখেছিল তারা। সবার পরনে প্লাজো আর টি শার্ট অথবা শার্ট। মায়া আর শিলা, মুস্কানের 2 ভাবি, এনেছে তাদের স্বামীর টি শার্ট। প্রথমে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলো। এই খেলাটা মুস্কান সব সময় বেশ এনজয় করে। প্রথমেই সুযোগ এলো সুমনার। সে চুজ করলো ট্রুথ। মাহিরা তাকে প্রশ্ন করলো, আচ্ছা তোর ক্রাশ বা পছন্দের ছেলের নাম বল। এই প্রশ্ন শুনে সুমনা একদম চুপ হয়ে গেল। যে হাসিটা মুখে ছিল তাও বিলীন হয়ে গেল। এখন সে কি জবাব দেবে? সবার সামনে আকাশের নাম নিবে কিভাবে? কি না কি মনে করবে সবাই। এখন তার মনে হচ্ছে ডেয়ার নেওয়াটাই বেটার ছিল। এখন কি জবাব দিবে মনে মনে ভাবছে। তার এই ভাবনায় চেহারা দেখে মাহিরা জিজ্ঞাসা করলো, কিরে, তোর পছন্দের মানুষ কি তার নাম বলতে মানা করেছে বুঝি? সুমনা খানিকটা হেসে বলল, আরে না, তেমন কিছু না। আচ্ছা, আমার এই প্রশ্নের জবাব না দিলে কি খুব সমস্যা হবে? মাহিরা ভ্রু উঁচিয়ে বলল, অবশ্যই।
তুই এখন মানা করলে এরপর সবাই এইটা ওইটা অজুহাত দিয়ে মানা করবে। এমন হলে তো গেমের মজাটাই থাকে না। আচ্ছা বলছি। একজন আছে যাকে আমার খুব ভালো লাগে, মানুষটাই যে এমন ভালো লাগারই কথা, তবে আনফরচুনেটলি আমি তার নাম বলতে পারবো না, কারণ আমি এখনো জানি না যে সে আমাকে পছন্দ করে নাকি। যদি জানতাম তাহলে বলে দিতাম নামটা। সুমনার প্রথমের দিকে বলা কথাগুলো সবাই বেশ মনোযোগ সহকারে শুনেছিল। সবার মুখে হাসি, কিন্তু পরের কথাগুলো শুনে সবার মুখের হাসি চলে গেল। মাহিরা রেগে বলল, এইটা কি হলো? তোকে নাম বলতে বলেছি, তুই কি বললি? শিলা পাশের থেকে বলল, আরে রাখো মাহিরা, সুমনার পেছনে সে কখন থেকে পড়ে আছো, মানুষ তো আরো আছে তাই না, বেচারিকে রক্ষা দাও। শিলার কথা শুনে সুমনা বেশ খুশি হলো, কিন্তু মাহিরা না, কারণ সে সুমনার মনের কথা জানার জন্য কবে থেকে চেষ্টা করে যাচ্ছে। আজকে সুযোগও হলো, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। এবার কাছের বোতলটা ঘুরতে ঘুরতে মায়ার দিকে গেল। মায়া নিল টিয়ার, মুস্কান মায়াকে টিয়ার দিল। এখনই গিয়ে মামুন ভাইয়াকে একটা কিসি দিয়ে আসবা তুমি। এ কথা শুনে মায়া তো লজ্জায় লাল হয়ে গেল, আর মুস্কান সহ বাকি সবাই হাসতে লাগলো। মায়া ধীর পায়ে হেঁটে নিজের রুমের দিকে গেল। তার যাওয়ার এমন স্টাইল দেখে সবাই হেসে কুটি কুটি। এদিকে মুস্কানের হঠাৎ খুব পানি পিপাসা পেল, আর ছাদে ঠান্ডা পানিও আনা হয়নি। তাই সে ভাবলো যতক্ষণ মায়ার ড্রিয়ার কমপ্লিট করে আসছে ততক্ষণে সুমনাকে নিয়ে নিচে গিয়ে পানি খেয়ে নিলেই তো হয়, আর পানি তো আনতেই হবে। তাই মুস্কান সবাইকে বলে সুমনাকে নিয়ে পানি আনতে গেল। দুজন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ি দিয়ে নেমে রান্নাঘরের দিকে যাবে, কিন্তু সামনে চোখ পড়তেই থমকে যায় মুস্কান, সাথে সুমনাও। কারণ ডাইনিং এর চেয়ারে আফরান আর আকাশ বসে হাসি মজা করছে আর কফি খাচ্ছে। মুস্কান দিশেহারা হয়ে পরে এসব দেখে, কারণ এদের সামনে দিয়ে রান্নাঘরে যেতে হবে, আর গায়ে নেই ওড়না। পার্টির জন্য ওড়না ছাদেই খুলে রেখেছে, আর নিচে কেউ নেই ভেবে সাথে ওড়নাটাও আনেনি। কি এক বিরক্তিকর আর ফালতু সিচুয়েশনে আটকে গিয়েছে, ভাবলেই নিজেকে আচ্ছে মতো পিটাতে ইচ্ছে করছে। গল্প করতে করতে আফরানের হঠাৎ চোখ যায় মুস্কানের উপর। মুস্কান সেটা দেখে জোরে জোরে বলে ওঠে, খবরদার এদিকে তাকাবেন না, তাকালে একদম ভর্তা বানিয়ে ফেলবো। মুস্কানের কথা শুনে আফরান সাথে সাথে চোখ নামিয়ে নেয়। এর মধ্যে মুস্কান আর সুমনা দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে আড়াল থেকে মুস্কান বলে, আপনারা দুজন একটু ড্রয়িং রুমে যাবেন প্লিজ। মুস্কানের কথা শুনে আকাশ ভ্রু উঁচিয়ে বলে, কেন, কি কারণে যাব? মুস্কান বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, দরকার আছে বলেই বলছি। আমরা এখান থেকে গেলে তারপর আসবেন, এখন প্লিজ উঠুন এখান থেকে। মুস্কানের কথা শুনে আকাশ আর আফরান ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। এদিকে এইটুকুর জন্য গলা শুকিয়ে এসেছে মুস্কানের, তাই সে ঢক ঢক করে পানি খেলো। সুমনাও পুরো 2 গ্লাস পানি খেলো। সে ভাবছে এই সিচুয়েশনে সে একা পড়লে কি হতো। সে তো পুরো কিং কর্তব্য বিমূঢ় হয়ে যেত। মুস্কানও আছে বলে সামলে নিয়েছে। পানি খাওয়া শেষ হলে দুজনে 4 বোতল পানি নিয়ে গেল সাথে। যাওয়ার আগে রান্নাঘর দিয়ে একবার উকি দিয়ে নিল মুস্কান যে আশেপাশে সব ঠিক আছে নাকি। ডাইনিং এ কাউকে না দেখে দৌড়ে সিঁড়ি দিয়ে উড়ে যাচ্ছে সুমনা আর মুস্কান। ড্রয়িং রুম দিয়েই যে তাদের যেতে হবে, তার আকাশের আফনান যে সেখানে বসে আছে সেই খেয়ালও নেই তাদের। মনে হচ্ছে শত্রু থেকে যত তাড়াতাড়ি যান বাঁচানো যায়। সুমনা আর মুস্কানের এমন দৌড় দেখে আকাশের আফনান না হেসে পারে না। ছাদে এসে সুমনা আর মুস্কান দুজনই হাঁপাতে থাকে, মনে হয় কেবলই জেল থেকে পালিয়ে এসেছে। দুজনকে এভাবে হাঁপাতে দেখে রোমা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই অবস্থা কেন? কিছু না তো, এমনি। চলো খেলা শুরু করা যাক। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলটা মুস্কানের দিকে ঘোরে। অনেক ভেবে চিনতে সে নিল ট্রেয়ার, কারণ ট্রুট নিয়ে কি হবে, কারণ যা জানার তা সবাই জানে। মুস্কানকে ডেয়ার দিল মায়া, কারণ তাকে মুস্কান ডেয়ার দিয়েছে। মায়া কিছুক্ষণ পর বলল, মুস্কানের ডেয়ার হলো সে এখনই গিয়ে আকাশ ভাইয়াকে প্রপোজ করবে। কথা শুনে মুস্কানের চোখ একদম শুকনো হয়ে যায়, বুকটা ঠকঠক 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 করে উঠল।
সে ভাবেওনি যে এমন ধরনের ডিয়ার দিবে মায়া ভাবি তাকে। আকাশকে প্রপোজ করার কথা শুনে সুমনা নিশ্চুপ হয়ে যায়। সে ভাবছে মুস্কানের এই ডিয়ার যদি আকাশের মনে মুস্কানের জন্য কোনো প্রকার অনুভূতি তৈরি হয়, তখন সে তৎক্ষণাৎ বলল, না, মুস্কান এই ডিয়ার করবে না। সুমনার এই কথা শুনে বাকি সবাই অবাক হলে মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেল। সবাই ভালো থাকুন।